1865 সালের 14 এপ্রিল একটি মাত্র বুলেট আর থিয়েটারের হাজারো দর্শকের সামনে রক্তে ভাসলেন আমেরিকার সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি। আব্রাহাম লিঙ্কনের এই হত্যাকাণ্ড ইতিহাসের পাতায় একটি সাধারণ গুপ্ত হত্যা হিসেবে পরিচিত হলেও এর পেছনের সত্যটি ছিল আরও ভয়ঙ্কর। আপনি কি জানেন, আততায়ী জন উইলস বুথ আসলে লিঙ্কনকে হত্যাই করতে চাননি। তার প্রাথমিক ছক ছিল সম্পূর্ণ ভিন্ন। আর সেই কাল রাতে শুধুমাত্র প্রেসিডেন্ট লিঙ্কন নন, একযোগে টার্গেট করা হয়েছিল রাষ্ট্রযন্ত্রের শীর্ষ 3 নেতাকে। লক্ষ্য ছিল ডিক্যাপিটেশন, পুরো ইউনিয়ন সরকারকে এক রাতেই চিরতরে পঙ্গু করে দেওয়া। বই কথা কয় চ্যানেলের আজকের এই বিশেষ অডিও ডকুমেন্টারিতে আমরা প্রবেশ করতে যাচ্ছি আমেরিকার ইতিহাসের সবচেয়ে নিষ্ঠুর রাজনৈতিক ষড়যন্ত্র এবং 12 দিনের এক রুদ্ধশ্বাস ম্যানহান্টের অন্ধকারে। কিভাবে বোনা হয়েছিল এই ভয়ঙ্কর ছক? ফোর্ড থিয়েটারের সেই রাতে আসলে কার চরম গাফলতিতে খুন হতে হলো প্রেসিডেন্টকে? আর কেনই বা এই ঘটনার পর আমেরিকার ইতিহাসে প্রথমবারের মতো কোনো নারীকে ফাঁসির কাষ্ঠে ঝুলতে হয়েছিল? চলুন কোনো বিরতি ছাড়াই টানা 10টি ঐতিহাসিক অধ্যায়ে জেনে নেই আব্রাহাম লিঙ্কন হত্যাকাণ্ডের শুরু থেকে ফাঁসির মঞ্চ পর্যন্ত নিখুঁত এবং সম্পূর্ণ ইতিহাস। অধ্যায় 1, প্রেক্ষাপট এবং অপহরণের প্রাথমিক পরিকল্পনা। 1864 সালের গ্রীষ্মকাল। জন উইলস বুথ আমেরিকার অন্যতম শ্রেষ্ঠ এবং জনপ্রিয় থিয়েটার অভিনেতা একটি চিঠি লেখেন। চিঠির শিরোনাম ছিল রাইট অর রং, গড জাজ মি। মাইকেল ডব্লিউ কফম্যান তার আমেরিকান ব্রুটাস বইয়ে উল্লেখ করেছেন, এই চিঠিটি নিছক কোনো আবেগপ্রবণ প্রলাপ ছিল না, এটি ছিল একটি রাজনৈতিক ইস্তেহার। বুথ বিশ্বাস করতেন আব্রাহাম লিঙ্কন কোনো মুক্তিদাতা নন, বরং তিনি একজন স্বৈরাচারী যিনি আমেরিকার সংবিধানকে ধ্বংস করছেন। আমেরিকান গৃহযুদ্ধ তখন 4র্থ বছরে পদার্পণ করেছে। ইউনিয়ন অর্থাৎ উত্তরের রাজ্যগুলো এবং কনফেডারেট অর্থাৎ দক্ষিণের রাজ্যগুলোর মধ্যে এক রক্তক্ষয়ী লড়াই চলছে। উত্তরের সেনাবাহিনী তখন ধীরে ধীরে দক্ষিণের দিকে অগ্রসর হচ্ছিল। জেনারেল ইউলিসেস এস গ্রান্টের নেতৃত্বে ইউনিয়ন বাহিনী কনফেডারেট রাজধানী রিচমন্ডের উপর চাপ বাড়াচ্ছিল। দক্ষিণের অর্থনীতি এবং সামরিক কাঠামো তখন প্রায় ভেঙে পড়ার উপক্রম হয়েছিল। জন উইলস বুথ নিজে কোনোদিন কনফেডারেট সেনাবাহিনীতে সরাসরি যুদ্ধ করেননি, কিন্তু তিনি ছিলেন কনফেডারেসির এক অন্ধ সমর্থক। বুথ মনে করতেন কৃষ্ণাঙ্গদের দাসত্ব প্রথা প্রাকৃতিকভাবেই সঠিক এবং লিঙ্কনের নীতি দক্ষিণের শ্বেতাঙ্গদের অধিকার হরণ করছে। ইতিহাসবিদ জেমস এল সোয়ানসন তার গবেষণায় দেখিয়েছেন বুথের এই রাজনৈতিক অবস্থান তাকে ক্রমশ উগ্রপন্থার দিকে ধাবিত করে। তার কাছে লিঙ্কন ছিলেন দক্ষিণের সমস্ত দুর্গতির মূল কারণ। যুদ্ধক্ষেত্রে তখন দক্ষিণের সবচেয়ে বড় সমস্যা ছিল সৈন্য ঘাটতি। 1863 সালের আগে ইউনিয়ন এবং কনফেডারেট বাহিনীর মধ্যে নিয়মিত যুদ্ধবন্দী বিনিময় এবং প্রিজনার এক্সচেঞ্জ হতো, কিন্তু লিঙ্কন প্রশাসন যখন কৃষ্ণাঙ্গ সৈন্যদের ইউনিয়ন বাহিনীতে নিয়োগ দেওয়া শুরু করে, তখন কনফেডারেটরা সেই কৃষ্ণাঙ্গ সৈন্যদের যুদ্ধবন্দী হিসেবে স্বীকৃতি দিতে অস্বীকৃতি জানায়। তারা কৃষ্ণাঙ্গ সৈন্যদের দাস হিসেবে বিক্রি করার বা মৃত্যুদণ্ড দেওয়ার হুমকি দেয়। এর ফলে জেনারেল গ্রান্ট 1864 সালে যুদ্ধবন্দী বিনিময় চুক্তি সম্পূর্ণ বাতিল করে দেন। এই সিদ্ধান্ত দক্ষিণের জন্য ছিল একটি বড় আঘাত, কারণ তাদের নতুন করে সৈন্য নিয়োগ করার ক্ষমতা ছিল না। অন্যদিকে উত্তরের লোকবল ছিল অনেক বেশি। বুথ বুঝতে পেরেছিলেন কনফেডারেটদের বাঁচানোর একমাত্র উপায় হল এই যুদ্ধবন্দীদের মুক্ত করা। তার মাথায় তখন একটি দুর্ধর্ষ সামরিক পরিকল্পনা আসে। তিনি লিঙ্কনকে হত্যা করতে চাননি, তার লক্ষ্য ছিল প্রেসিডেন্টকে অপহরণ করা। পরিকল্পনাটি ছিল স্পষ্ট। ওয়াশিংটন ডিসি থেকে আব্রাহাম লিঙ্কনকে অপহরণ করে সোজা কনফেডারেট রাজধানী রিচমন্ডে নিয়ে যাওয়া হবে। এরপর ইউনিয়ন সরকারের কাছে শর্ত দেওয়া হবে, প্রেসিডেন্টের মুক্তির বিনিময়ে উত্তরের কারাগারে বন্দী থাকা হাজার হাজার কনফেডারেট সৈন্যকে মুক্তি দিতে হবে।
এই বন্দীরা মুক্তি পেলে দক্ষিণের সেনাবাহিনী নতুন করে প্রাণ ফিরে পাবে। বুথ জানতেন এই বিশাল কাজ একা করা সম্ভব নয়। তিনি তার বিশ্বস্ত এবং সমমনা লোকদের একত্রিত করতে শুরু করেন। 1864 সালের শেষ দিকে মেরিল্যান্ডের বাল্টিমোরে বুথ একটি দল গঠন করেন। এই দলে যোগ দেয় স্যামুয়েল আর্নল্ড এবং মাইকেল ওলফলিন, যারা ছিল বুথের ছোটবেলার বন্ধু এবং প্রাক্তন কনফেডারেট সৈন্য। এরপর যুক্ত হয় জন সুরাট, যে ছিল কনফেডারেট গুপ্তচর এবং মেরিল্যান্ডের গ্রামীণ পথঘাট সম্পর্কে অভিজ্ঞ। দলের আরেক গুরুত্বপূর্ণ সদস্য ছিল ডেভিড হ্যারল্ড, একজন ফার্মেসি সহকারী, যে পালানোর রুটগুলো খুব ভালোভাবে চিনত। সবশেষে দলে আসে জর্জ অ্যাটজেরডট, একজন জার্মান অভিবাসী এবং পেশাদার নৌকার মাঝি, যার দায়িত্ব ছিল পোটোম্যাক নদী পার করে অপহরণকৃত প্রেসিডেন্টকে দক্ষিণের সীমানায় পৌঁছে দেওয়া। বুথ এবং তার দল মাসের পর মাস ধরে ওয়াশিংটনে লিঙ্কনের গতিবিধি পর্যবেক্ষণ করে। তারা জানতে পারে প্রেসিডেন্ট প্রায়ই তার গ্রীষ্মকালীন বাসভবন সোলজার্স হোমে যাতায়াত করেন। এই পথটি ছিল তুলনামূলকভাবে নির্জন। 1865 সালের 17 মার্চ বুথ খবর পান যে প্রেসিডেন্ট লিঙ্কন শহরের উপকণ্ঠে একটি হাসপাতালে আহত সৈন্যদের দেখতে যাবেন। বুথ তার পুরো দল নিয়ে রাস্তার পাশে একটি জঙ্গলে ওত পেতে বসে থাকেন। তাদের পরিকল্পনা ছিল প্রেসিডেন্টের ঘোড়ার গাড়ি থামিয়ে তাকে বন্দী করা। সময় মতো একটি ঘোড়ার গাড়ি আসতেও দেখা যায়। বুথ এবং তার লোকেরা গাড়িটি ঘিরে ফেলে, কিন্তু ভেতরে উকি দিয়েই তারা স্তব্ধ হয়ে যায়। গাড়ির ভেতরে প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন ছিলেন না। তার বদলে সেখানে বসেছিলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি স্যালমন পি চেজ। শেষ মুহূর্তে লিঙ্কন তার সূচি পরিবর্তন করেছিলেন। এই ব্যর্থতা বুথের মনস্তত্ত্বে গভীর প্রভাব ফেলে। তিনি বুঝতে পারেন শুধু পরিকল্পনা থাকলেই হবে না, ভাগ্য সহায় হতে হবে। কিন্তু বুথ হাল ছাড়ার পাত্র ছিলেন না। তিনি তার দলকে পুনরায় সংগঠিত করেন এবং নতুন সুযোগের অপেক্ষায় থাকেন। তবে কনফেডারেট বাহিনীর অবস্থা তখন দ্রুত খারাপের দিকে যাচ্ছিল। রিচমন্ডের পতন সময়ের ব্যাপার মাত্র। অপহরণ করে বন্দীদের মুক্ত করার যে প্রাথমিক উদ্দেশ্য বুথের ছিল, যুদ্ধক্ষেত্রের বাস্তবতায় তা ক্রমশ অসম্ভব হয়ে উঠছিল। এরপর আসে সেই ভয়ঙ্কর দিন, 1865 সালের 11 এপ্রিল। হোয়াইট হাউসের সামনে হাজার হাজার মানুষের ভিড়। ব্যালকনিতে দাঁড়িয়ে ভাষণ দিচ্ছেন স্বয়ং আব্রাহাম লিঙ্কন। সেই বিশাল জনসমুদ্রের ঠিক মাঝখানে দাঁড়িয়েছিল জন উইলস বুথ। লিঙ্কনের মুখ থেকে এমন একটি বাক্য বেরিয়ে আসে যা শোনার পর বুথের চোখের দৃষ্টি পাল্টে যায়। তার হাত মুষ্টিবদ্ধ হয়। সে তার পাশের সঙ্গীকে ফিসফিস করে বলে, এটাই তার শেষ ভাষণ, এরপর সে আর বাঁচবে না। অধ্যায় 2। অপহরণ থেকে হত্যার সিদ্ধান্ত। 1865 সালের 9 এপ্রিল ভার্জিনিয়ার অ্যাপোম্যাটক্স কোর্ট হাউসে কনফেডারেট জেনারেল রবার্ট ই লি ইউনিয়ন জেনারেল ইউলিসেস এস গ্রান্টের কাছে আত্মসমর্পণ করেন। এর মধ্য দিয়ে 4 বছর ধরে চলা রক্তক্ষয়ী আমেরিকান গৃহযুদ্ধের কার্যত সমাপ্তি ঘটে। ওয়াশিংটন ডিসির রাস্তায় তখন উৎসবের আমেজ, কিন্তু জন উইলকস বুথের কাছে এই খবর ছিল তার স্বপ্নের মৃত্যু। ইতিহাসবিদ এডওয়ার্ড স্টিয়ার্স জুনিয়র তার ব্লাড অন দ্য মুন বইয়ে উল্লেখ করেছেন যে লির আত্মসমর্পণের খবর বুথকে মানসিকভাবে সম্পূর্ণ বিপর্যস্ত করে তুলেছিল। কনফেডারেট রাজধানী রিচমন্ডের পতন ঘটে গেছে। যুদ্ধবন্দী বিনিময়ের জন্য দক্ষিণের আর কোনো সরকার বা প্রশাসন অবশিষ্ট নেই। তাই আব্রাহাম লিঙ্কনকে অপহরণ করে কনফেডারেসিকে বাঁচানোর যে মূল পরিকল্পনা বুথ করেছিলেন, সামরিক বাস্তবতায় তা সম্পূর্ণ অকার্যকর হয়ে পড়ে। 11 এপ্রিল হোয়াইট হাউসের লনে হাজার হাজার মানুষের ভিড়। ইউনিয়ন বাহিনীর চূড়ান্ত বিজয় উদযাপন করতে জনতা প্রেসিডেন্টের কাছে একটি ভাষণ শোনার দাবি জানায়। আব্রাহাম লিঙ্কন হোয়াইট হাউসের দোতলার ব্যালকনিতে এসে দাঁড়ান। তার হাতে ছিল আগে থেকে লিখে রাখা একটি পাণ্ডুলিপি। এটি ছিল মূলত গৃহযুদ্ধ পরবর্তী আমেরিকার পুনর্গঠন বা রিকনস্ট্রাকশন পলিসি নিয়ে একটি বক্তব্য। কিন্তু এই ভাষণের শেষের দিকে লিঙ্কন এমন একটি প্রস্তাব দেন যা এর আগে কোনো মার্কিন প্রেসিডেন্ট প্রকাশ্যে বলেননি। তিনি কৃষ্ণাঙ্গদের, বিশেষ করে যারা ইউনিয়ন সেনাবাহিনীতে যুদ্ধ করেছে
এবং যারা শিক্ষিত তাদের ভোটাধিকার দেওয়ার পক্ষে মত প্রকাশ করেন। ইতিহাসবিদ এরিক ফোনার তার গবেষণায় দেখিয়েছেন লিঙ্কনের এই বক্তব্য ছিল আমেরিকার ইতিহাসে একটি যুগান্তকারী পরিবর্তন। কারণ তৎকালীন সমাজে শ্বেতাঙ্গ আধিপত্যবাদীদের কাছে কৃষ্ণাঙ্গদের ভোট দেওয়ার অধিকার ছিল অভাবনীয় একটি বিষয়, কিন্তু ব্যালকনির নিচে অন্ধকারে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তির কাছে এটি ছিল চূড়ান্ত প্ররোচনা। ভিড়ের মধ্যে দাঁড়িয়েছিলেন জন উইলকস বুথ এবং তার দুই সহযোগী লুইস পাওয়েল ও ডেভিড হ্যারল্ড। লিঙ্কনের মুখে কৃষ্ণাঙ্গদের ভোটাধিকারের কথা শোনার সাথে সাথে বুথ ক্রোধে উন্মত্ত হয়ে ওঠেন। সমসাময়িক নথিপত্র এবং পরবর্তীতে ডেভিড হ্যারল্ডের জবানবন্দি থেকে জানা যায়, বুথ তৎক্ষণাৎ পাওয়েলের দিকে ফিরে বলেন, এর মানে হল কৃষ্ণাঙ্গদের নাগরিকত্ব প্রদান। বুথ আরও একটি বাক্য উচ্চারণ করেছিলেন যা ইতিহাসের গতিপথ নির্ধারণ করে দেয়। তিনি বলেছিলেন, এটাই তার শেষ ভাষণ, আমি তাকে শেষ করে দেব। টেরি আলফোর্ড তার ফরচুনস ফুল বইয়ে বিশ্লেষণ করেছেন, এই একটি মুহূর্তেই বুথের মনস্তত্ত্বে অপহরণের পরিকল্পনাটি হত্যার সিদ্ধান্তে রূপান্তরিত হয়। বুথ বুঝতে পারেন কনফেডারেসিকে সামরিকভাবে আর বাঁচানো সম্ভব নয়, তাদের সৈন্যবাহিনী বিপর্যস্ত, কিন্তু তিনি বিশ্বাস করতেন লিঙ্কনকে হত্যা করে তিনি দক্ষিণের হয়ে চরম প্রতিশোধ নিতে পারবেন। তিনি সিদ্ধান্ত নেন যে লিঙ্কনকে বাঁচতে দেওয়া যাবে না। পরিকল্পনা পরিবর্তনের সাথে সাথে ষড়যন্ত্রকারীদের দলেও পরিবর্তন আসে। যখন বুথ পরিষ্কার করেন যে তিনি আর লিঙ্কনকে অপহরণ করতে চান না, বরং তাকে হত্যা করতে চান, তখন তার পুরনো সঙ্গীদের মধ্যে বিভক্তি দেখা দেয়। স্যামুয়েল আর্নল্ড এবং মাইকেল ওলফলিন এই নতুন পরিকল্পনায় অংশ নিতে সরাসরি অস্বীকৃতি জানায়। তারা বুঝতে পেরেছিল প্রেসিডেন্টকে হত্যা করার পরিণতি হবে ভয়াবহ এবং এটি সম্পূর্ণরূপে একটি আত্মঘাতী মিশন। তারা দল ছাড়ে। বুথ এতে দমে যাননি। তার সাথে তখনও এমন কয়েকজন ছিল যারা চরমপন্থায় বিশ্বাসী। এর মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর ছিল লুইস পাওয়েল। পাওয়েল ছিল একজন প্রাক্তন কনফেডারেট সৈন্য, যে যুদ্ধক্ষেত্রে চরম নিষ্ঠুরতার জন্য পরিচিত ছিল। শারীরিক শক্তি এবং আগ্নেয়াস্ত্র চালনায় সে ছিল অত্যন্ত দক্ষ। বুথ জানতেন কোনো গুপ্ত হত্যার জন্য পাওয়েল নিখুঁত একটি হাতিয়ার। পাওয়েলের পাশাপাশি বুথের দলে থেকে যায় ডেভিড হ্যারল্ড এবং জর্জ আর্ট জে ডট। হ্যারল্ডের ওয়াশিংটন এবং ভার্জিনিয়ার অলিগলি সম্পর্কে নিখুঁত জ্ঞান বুথের পালানোর জন্য অপরিহার্য ছিল, আর অ্যাডজের ডটের দায়িত্ব ছিল ঘোড়া এবং নৌকা প্রস্তুত রাখা। প্রথমে অ্যাডজের ডট হত্যায় জড়াতে ভয় পেয়েছিল, কিন্তু বুথ তাকে ভয় দেখিয়ে দলে রাখতে বাধ্য করেন। 13 এপ্রিল রাতে ওয়াশিংটন ডিসির রাস্তায় উৎসবের আলো জ্বলছিল, কিন্তু একটি অন্ধকার হোটেলে বসে বুথ তার এই ছোট কিন্তু মারাত্মক দলটিকে নতুন করে সংগঠিত করছিলেন। এখন আর কোনো দর কষাকষি নয়, কোনো মুক্তিপণ নয়, লক্ষ্য একটাই, প্রেসিডেন্টের মৃত্যু। তবে বুথ যত গভীরভাবে পরিস্থিতি বিশ্লেষণ করতে শুরু করেন, তিনি বুঝতে পারেন যে শুধুমাত্র আব্রাহাম লিঙ্কনকে হত্যা করলেই তার রাজনৈতিক উদ্দেশ্য সফল হবে না। আমেরিকার সংবিধান অনুযায়ী প্রেসিডেন্টের মৃত্যু হলে ভাইস প্রেসিডেন্ট ক্ষমতা গ্রহণ করবেন। ইউনিয়ন সরকার তার কাজ চালিয়ে যাবে এবং দক্ষিণের উপর তাদের দখলদারিত্ব আরও শক্তিশালী হবে। বুথের লক্ষ্য শুধু একজন ব্যক্তিকে শাস্তি দেওয়া ছিল না, তার লক্ষ্য ছিল ইউনিয়ন সরকারের পতন ঘটানো। রাষ্ট্রযন্ত্রকে পঙ্গু করে দিতে হবে। 14 এপ্রিল সকালে ফোর্ড থিয়েটারে যাওয়ার আগে বুথ তার সঙ্গীদের দিকে তাকান। তিনি উপলব্ধি করেন এই কাজের জন্য শুধু একটি বুলেট যথেষ্ট নয়। সরকারের শীর্ষ কাঠামো ধ্বংস করতে হলে একই রাতে একই সময়ে 3 জায়গায় 3টি নিখুঁত আঘাত হানতে হবে। তাদের পরিকল্পনা এখন একটি বিশাল রক্তপাতের দিকে এগিয়ে যাচ্ছিল, যা আমেরিকার ইতিহাসকে চিরদিনের জন্য পরিবর্তন করে দেবে। তারা জানত না সামনে কি অপেক্ষা করছে। বুথ তার অস্ত্র হাতে তুলে নিলেন। শুরু হলো ভয়ঙ্কর প্রস্তুতি। অধ্যায় 3, ডিক্যাপিটেশন প্ল্যান বা রাষ্ট্রকে পঙ্গু করার ছক। রাজনৈতিক এবং সামরিক পরিভাষায় অত্যন্ত ভয়ঙ্কর একটি শব্দ রয়েছে, ডিক্যাপিটেশন স্ট্রাইক। এর আক্ষরিক অর্থ হল কোনো রাষ্ট্রের শীর্ষ নেতৃত্বকে একই সাথে এমনভাবে ধ্বংস করা যাতে পুরো রাষ্ট্রযন্ত্র এক মুহূর্তের মধ্যে সম্পূর্ণ পঙ্গু হয়ে যায়।
1865 সালের 14 এপ্রিল সকালে জন উইলকস বুথ ঠিক এই কৌশলটি চূড়ান্তভাবে গ্রহণ করেছিলেন। প্রখ্যাত ইতিহাসবিদ মাইকেল ডব্লিউ কফম্যান তার আমেরিকান ব্রুটাস গ্রন্থে এই জঘন্য পরিকল্পনার নিখুঁত মনস্তাত্ত্বিক বিশ্লেষণ করেছেন। বুথ জানতেন শুধুমাত্র প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কনকে হত্যা করলে বিশাল ইউনিয়ন সরকারের পতন নিশ্চিতভাবে হবে না, কারণ আমেরিকার সংবিধানের নির্দিষ্ট লাইন অফ সাকসেশন অনুযায়ী প্রেসিডেন্টের মৃত্যু হলে স্বয়ংক্রিয়ভাবেই ভাইস প্রেসিডেন্ট দেশের ক্ষমতার কেন্দ্রে চলে আসবেন। তখন উত্তরের সামরিক বাহিনী আরও বেশি প্রতিশোধ পরায়ণ হয়ে উঠবে এবং দক্ষিণের সাধারণ জনগণের ওপর চরম অত্যাচার নেমে আসবে। তাই বুথের মূল লক্ষ্য ছিল ইউনিয়ন সরকারের শীর্ষ 3 জন নেতাকে একই রাতে ঠিক একই সময়ে হত্যা করা। এটি কেবল একজন মানুষের বিরুদ্ধে গুপ্ত হত্যা ছিল না, এটি ছিল আমেরিকার সুদৃঢ় প্রশাসনিক কাঠামোকে চিরতরে ধ্বংস করার একটি ভয়ঙ্কর মাস্টার প্ল্যান। বুথ তার সহযোগীদের নিয়ে ওয়াশিংটন ডিসির ম্যারি সুরাটের বোর্ডিং হাউসে একটি গোপন বৈঠক করেন। সেখানে তিনি 3টি আলাদা লক্ষ্যবস্তু অত্যন্ত সতর্কতার সাথে নির্ধারণ করেন। প্রথম লক্ষ্যবস্তু ছিলেন স্বয়ং প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন। এই সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্বটি বুথ নিজের কাঁধেই তুলে নেন, কারণ তিনি ছিলেন ফোর্ড থিয়েটারের অত্যন্ত সুপরিচিত এবং তুমুল জনপ্রিয় একজন অভিনেতা। থিয়েটারের ভেতরের প্রতিটি অলিগলি, প্রতিটি লুকানো দরজা এবং মঞ্চের প্রতিটি অন্ধকার কোণ তার একেবারে মুখস্থ ছিল। তিনি খুব ভালো করেই জানতেন সেখানে প্রবেশ করতে গেলে তাকে নিরাপত্তা রক্ষীদের তরফ থেকে কোনো প্রকার প্রশ্নের বা বাধার সম্মুখীন হতে হবে না। দ্বিতীয় লক্ষ্যবস্তু হিসেবে নির্বাচিত হন পররাষ্ট্রমন্ত্রী উইলিয়াম এইচ সুয়ার্ড। সুয়ার্ড ছিলেন লিঙ্কন প্রশাসনের অন্যতম প্রধান নীতি নির্ধারক এবং ইউনিয়ন শিবিরের সবচেয়ে শক্তিশালী রাজনৈতিক মস্তিষ্ক। সে সময় সুয়ার্ড একটি ঘোড়ার গাড়ির মারাত্মক দুর্ঘটনার শিকার হয়ে নিজের বাড়িতে সম্পূর্ণ শয্যাশায়ী ছিলেন। তার চেয়ার বাজেভাবে ভেঙে গিয়েছিল এবং তিনি বিছানা থেকে নিজে নিজে নড়াচড়াও করতে পারতেন না। বুথ অত্যন্ত নিষ্ঠুরভাবে এই শারীরিক দুর্বলতার সুযোগ নিতে চেয়েছিলেন। এই হত্যার দায়িত্বটি দেওয়া হয় লুইস পাওয়েলকে। পাওয়েল ছিলেন একজন প্রাক্তন কনফেডারেট সৈন্য, যার অমানবিক শারীরিক শক্তি এবং চরম নির্মমতা সম্পর্কে বুথের গভীর আস্থা ছিল। তবে পাওয়েল ওয়াশিংটনের জটিল রাস্তাঘাট খুব একটা চিনতেন না, তাই তাকে পররাষ্ট্রমন্ত্রীর বাড়ি পর্যন্ত নিরাপদে নিয়ে যাওয়ার এবং হত্যার পর সেখান থেকে দ্রুত বের করে আনার দায়িত্ব দেওয়া হয় ডেভিড হ্যারল্ডকে। হ্যারল্ডের মূল কাজ ছিল ঘোড়া নিয়ে বাড়ির বাইরে অপেক্ষা করা এবং পালানোর পথ দেখিয়ে দেওয়া। তৃতীয় এবং কৌশলগত দিক থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তু ছিলেন ভাইস প্রেসিডেন্ট অ্যান্ড্রু জনসন। এই দায়িত্বটি দেওয়া হয় জর্জ অ্যাডজের ডটকে। অ্যাডজের ডট ছিলেন পেশায় একজন সাধারণ নৌকার মাঝি। তিনি কোনো পেশাদার গুপ্তঘাতক নন। তাকে এই ষড়যন্ত্রকারী দলে মূলত রাখা হয়েছিল পলায়নের সময় নদী পারাপারের জন্য নৌকার নিরাপদ ব্যবস্থা করার উদ্দেশ্যে। কিন্তু বুথ তাকে ভয় দেখিয়ে বাধ্য করেন ভাইস প্রেসিডেন্টকে নিজ হাতে হত্যা করতে। অ্যান্ড্রু জনসন সে সময় ওয়াশিংটনের বিখ্যাত কার্কউড হাউস হোটেলে অবস্থান করছিলেন। বুথ অত্যন্ত চতুরতার সাথে অ্যাডজের ডটের জন্য আগে থেকেই সেই একই হোটেলের একটি কক্ষ ভাড়া করে রাখেন, যাতে সে কোনো সন্দেহ ছাড়াই জনসনের উপর কড়া নজর রাখতে পারে। অ্যাডজের ডটকে স্পষ্ট নির্দেশ দেওয়া হয়, জনসন যখন তার নিজস্ব কক্ষে সম্পূর্ণ একা থাকবেন ঠিক তখন তাকে খুব কাছ থেকে গুলি করে চিরতরে সরিয়ে দিতে হবে। এই 3টি ভয়ঙ্কর আক্রমণকে সফল করার জন্য সবচেয়ে বেশি প্রয়োজন ছিল নিখুঁত সময়ের সমন্বয় বা সিনক্রোনাইজেশন। একটু এদিক ওদিক হলেই পুরো পরিকল্পনা বাতিল হয়ে যেতে পারে। বুথ কঠোর নির্দেশ দেন যে এই 3টি আক্রমণ ঠিক একই সময়ে অর্থাৎ রাত 10:15 সংঘটিত হতে হবে। এই নির্দিষ্ট সময়টি বেছে নেওয়ার পেছনেও একটি অত্যন্ত শক্তিশালী কারণ ছিল। থিয়েটারের অভিজ্ঞতায় বুথ নিখুঁতভাবে হিসাব করে দেখিয়েছিলেন ঠিক 10:15 ফোর্ড থিয়েটারে চলমান নাটকের সবচেয়ে হাসির দৃশ্যটি মঞ্চস্থ হবে। দর্শকদের প্রবল হাসির শব্দে তার হাতের পিস্তলের গুলির আওয়াজ সহজেই ঢাকা পড়ে যাবে, যা তাকে নির্বিঘ্নে পালানোর জন্য কয়েক সেকেন্ড অতি মূল্যবান সময় এনে দেবে। ঠিক সেই একই সময়ে পাওয়েল সুয়ার্ডের বাড়িতে এবং অ্যাডজের ডট কার্কউড হাউসে নিজেদের রক্তক্ষয়ী আক্রমণ অত্যন্ত দক্ষতার সাথে পরিচালনা করবে। পরিকল্পনাটি ছিল সামরিক দৃষ্টিকোণ থেকে যেমন অত্যন্ত ভয়ঙ্কর, তেমনি ছিল নিখুঁত।
3টি আক্রমণ একযোগে সফল হলে পরদিন সকালে ঘুম থেকে উঠে পুরো আমেরিকা দেখবে যে তাদের প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট এবং পররাষ্ট্রমন্ত্রী কেউ আর পৃথিবীতে বেঁচে নেই। বিশাল ইউনিয়ন সরকার সম্পূর্ণ নেতৃত্ব শূন্য হয়ে এক গভীর সংকটে পড়বে। এই আকস্মিক রাজনৈতিক শূন্যতার সুযোগ নিয়ে কনফেডারেট বাহিনী হয়তো পুনরায় সংগঠিত হতে পারবে এবং প্রতিরোধ চালিয়ে যাবে, এমনটাই বুথ দৃঢ়ভাবে বিশ্বাস করতেন। 14 এপ্রিল সন্ধ্যা ধীরে ধীরে ঘনিয়ে আসে। সূর্য ডোবার সাথে সাথে ওয়াশিংটন ডিসির রাস্তায় নেমে আসে অন্ধকার। শুরু হয় চরম অপেক্ষা। অধ্যায় 4। 14 এপ্রিল 1865 সালের প্রস্তুতির দিন। গুপ্ত হত্যার ইতিহাসে অনেক পরিকল্পনায় দীর্ঘদিনের প্রস্তুতির ফল হয়, কিন্তু কখনো কখনো একটি সামান্য খবর পুরো পরিস্থিতি বদলে দেয়। 14 এপ্রিল সকাল। আব্রাহাম লিঙ্কন জানতেন না যে এই দিনটি তার জীবনের শেষ দিন। আততায়ীর জন্য এই দিনটি নিয়ে আসে এক অভাবনীয় সুযোগ, যা কোনো দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ ছিল না, বরং ছিল নিছকই এক কাকতালীয় ঘটনা। জন উইলস বুথ সকালে তার মেইল সংগ্রহ করতে ফোর্ড থিয়েটারে আসেন। থিয়েটারের মালিক হ্যারি ফোর্ড তাকে একটি খবর দেন। আজ রাতে প্রেসিডেন্ট লিঙ্কন, তার স্ত্রী ম্যারি টড লিঙ্কন এবং জেনারেল ইউলিসেস এস গ্রান্ট থিয়েটারে আওয়ার আমেরিকান কাজিন নাটক দেখতে আসবেন। জেমস এল সোয়ানসন তার ম্যানহান্ট বইয়ে উল্লেখ করেছেন যে এই খবরটি শোনার পর বুথের মনে হয়েছিল যেন ভাগ্য স্বয়ং তার হাতে এই সুযোগ তুলে দিয়েছে। কয়েক মাস ধরে রাস্তায় প্রেসিডেন্টকে ধরার যে চেষ্টা সে করে আসছিল, এখন প্রেসিডেন্ট নিজেই তার নিজের আঙিনায় ফোর্ড থিয়েটারে আসছেন। এটি ছিল বুথের নিজস্ব রাজ্য, যেখানে তার ছিল অবাধ বিচরণ। লিঙ্কনের সাথে জেনারেল গ্রান্টের আসার কথা থাকলেও শেষ মুহূর্তে গ্রান্ট তার স্ত্রীর আপত্তির কারণে থিয়েটারে আসা বাতিল করেন এবং ফিলাডেলফিয়া চলে যান। এটি বুথের পরিকল্পনায় একটু পরিবর্তন আনলেও লিঙ্কনই ছিলেন তার মূল লক্ষ্য। ফোর্ড থিয়েটারে একজন স্বনামধন্য এবং জনপ্রিয় অভিনেতা হিসেবে বুথের যাতায়াত ছিল সম্পূর্ণ উন্মুক্ত। মঞ্চের কোথায় কোন দরজা, কোন সিঁড়ি কোথায় আছে তা তার নখদর্পণে ছিল। দুপুরের দিকে বুথ থিয়েটারে প্রবেশ করেন। কেউ তাকে সন্দেহ করেনি, কেউ কোনো প্রশ্ন করেনি। তিনি সোজা চলে যান দোতলায়, যেখানে স্টেট বক্স বা প্রেসিডেন্টের বসার জায়গাটি প্রস্তুত করা হচ্ছিল। ইতিহাসবিদ এডওয়ার্ড স্টিয়ার্টস জুনিয়র তার ব্লাড অন দ্য মুন বইয়ে দেখিয়েছেন বুথ অত্যন্ত ঠান্ডা মাথায় স্টেট বক্সের বাইরের মূল দরজার ভেতরে একটি কাঠের টুকরো রাখার জায়গা তৈরি করেন। তিনি দেয়ালের পলেস্তারা কেটে একটি গর্ত তৈরি করেন, যাতে রাতে ঢোকার পর একটি কাঠের বার দিয়ে দরজাটি ভেতর থেকে আটকে দেওয়া যায়। এর ফলে বাইরের কেউ বক্সের ভেতর প্রবেশ করতে পারবে না। বুথ একটি লম্বা কাঠের তক্তা সংগ্রহ করে বক্সের অন্ধকার কোণে লুকিয়ে রাখেন। তিনি নিশ্চিত করতে চেয়েছিলেন যে গুলি করার পর পুলিশ বা নিরাপত্তা রক্ষীরা যেন তৎক্ষণাৎ দরজা ভেঙে ভেতরে ঢুকতে না পারে। এই সামান্য একটি কাঠের টুকরো তার পলায়নের জন্য অত্যন্ত প্রয়োজনীয় কয়েক সেকেন্ড সময় এনে দেবে। এরপর তিনি ভেতরের দরজার হাতলে একটি ছোট ছিদ্র করেন, যাতে বাইরে থেকে উকি দিয়ে দেখা যায় প্রেসিডেন্ট ঠিক কোথায় বসে আছেন। দরজা প্রস্তুত করার পর বুথ তার অস্ত্র নির্বাচন করেন। এটি গুপ্ত হত্যার ইতিহাসে সবচেয়ে নিখুঁত অস্ত্র নির্বাচনের একটি উদাহরণ। বুথ কোনো সাধারণ রিভলভার নেননি। তিনি বেছে নিয়েছিলেন একটি ফিলাডেলফিয়া ডেরিঞ্জার পিস্তল। এই পিস্তলটি ছিল আকারে অত্যন্ত ছোট, মাত্র 6 ইঞ্চি লম্বা এবং ওজনে হালকা। পকেটে খুব সহজেই লুকিয়ে রাখা যায়। কিন্তু এর একটি বড় দুর্বলতা ছিল। এটি ছিল সিঙ্গেল শট পিস্তল, অর্থাৎ একবারই গুলি করা যায়। গুলি লক্ষ্যভ্রষ্ট হলে দ্বিতীয়বার গুলি করার কোনো সুযোগ ছিল না। ইতিহাসবিদ ট্যারি আলফোর্ড তার ফরচুনস ফুল বইয়ে উল্লেখ করেছেন যে বুথ সচেতনভাবেই এই ঝুঁকি নিয়েছিলেন। তিনি জানতেন তাকে খুব কাছ থেকে গুলি করতে হবে, আর এই ডেরিঞ্জারের .44 ক্যালিবারের সীসার গুলি মানুষের মাথার খুলি ভেদ করার জন্য যথেষ্ট শক্তিশালী ছিল। পিস্তলের পাশাপাশি বুথ একটি বড় এবং ধারালো শিকারি ছুরি বা বই নাইফ সাথে নেন। এর পেছনের যুক্তি ছিল অত্যন্ত স্পষ্ট। গুলি করার পর যদি কেউ তাকে বাধা দেওয়ার চেষ্টা করে, তবে এই ছুরি হবে তার আত্মরক্ষার প্রধান হাতিয়ার। বক্সের ভেতরে যদি কোনো বডিগার্ড থাকে, তাকে প্রতিহত করতে এই ছুরি ব্যবহার করা হবে।
এই বিশেষ ছুরিটি তৈরি করা হয়েছিল অত্যন্ত ভারী এবং শক্ত ইস্পাত দিয়ে। এর হাতলটি এমনভাবে নকশা করা হয়েছিল যাতে রক্ত লাগলেও হাত থেকে পিছলে না যায়। বুথ জানতেন বক্সের ভেতরে জায়গা খুব কম, সেখানে যদি ধস্তাধস্তি হয় তবে লম্বা কোনো অস্ত্র ব্যবহার করা কঠিন হবে। তাই এই ছোট কিন্তু মারাত্মক ছুরিটি ছিল তার নিখুঁত ব্যাকআপ প্ল্যান। পিস্তলটি ছিল হত্যার জন্য, আর ছুরিটি ছিল পালানোর পথ পরিষ্কার করার জন্য। বিকেলে বুথ একটি ঘোড়া ভাড়া করেন। পলায়নের জন্য ফোর্ড থিয়েটারের পেছনের গলিতে ঘোড়াটি প্রস্তুত রাখা অপরিহার্য ছিল। এরপর সে হোটেলে ফিরে যায় এবং তার দলবলকে শেষবারের মতো নির্দেশ দেয়। সবকিছু প্রস্তুত, অস্ত্র, পালানোর পথ এবং নিখুঁত সময়। সন্ধ্যা নেমে আসে। ওয়াশিংটন ডিসির গ্যাস লাইটগুলো জ্বলে ওঠে। চারপাশ নীরব হয়ে যায়। রাত 10টার দিকে ফোর্ড থিয়েটারের সামনে একটি বিশেষ ঘোড়ার গাড়ি এসে থামে। ভেতরে বসে আছেন আব্রাহাম লিঙ্কন। থিয়েটারের ভেতরে তখন নাটক চলছে। বাইরের রাস্তায় দাঁড়িয়ে জন উইলস বুথ থিয়েটারের আলোকিত প্রবেশদ্বারের দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে থাকেন। তার পকেটে লুকানো ডেরিঞ্জারের ঠান্ডা লোহা, আর চোখের সামনে একটি নিশ্চিত মৃত্যু। চারপাশের কোলাহল তার কানে পৌঁছাচ্ছে না। সে খুব ধীর পায়ে থিয়েটারের ভেতরের দিকে প্রবেশ করে। অধ্যায় 5। অন্য দুই লক্ষ্যবস্তুর পরিণতি। 1865 সালের 14 এপ্রিল রাত 10:15 ফোর্ড থিয়েটারে জন উইলস বুথ যখন প্রেসিডেন্ট বক্সে প্রবেশের চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছেন, ঠিক সেই একই সময়ে ওয়াশিংটন ডিসির আরও দুটি স্থানে ভয়ঙ্কর গুপ্ত হত্যার ছক বাস্তবায়নের দিকে এগোচ্ছিল। বুথের ডিক্যাপিটেশন বা রাষ্ট্রকে পঙ্গু করার পরিকল্পনার সবচেয়ে নিষ্ঠুর অংশটি সংঘটিত হচ্ছিল লাফায়েট স্কোয়ারের একটি অভিজাত বাড়িতে। এই বাড়িটি ছিল আমেরিকার তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী উইলিয়াম এইচ সুয়ার্ডের। কয়েকদিন আগেই একটি মারাত্মক ঘোড়ার গাড়ির দুর্ঘটনায় সুয়ার্ড গুরুতর আহত হয়েছিলেন। তার চোয়াল ভেঙে গিয়েছিল এবং তিনি বিছানায় সম্পূর্ণ শয্যাশায়ী ছিলেন। ইতিহাসবিদ জেমস এল সোয়ানসন তার বিখ্যাত ম্যানহান্ট বইয়ে উল্লেখ করেছেন, বুথ অত্যন্ত সুকৌশলে সুয়ার্ডের এই শারীরিক দুর্বলতাকে কাজে লাগাতে চেয়েছিলেন। এই নৃশংস হত্যার দায়িত্ব দেওয়া হয়েছিল প্রাক্তন কনফেডারেট সৈন্য লুইস পাওয়েলকে। পাওয়েলের সাথে পথ প্রদর্শক হিসেবে ছিল ডেভিড হ্যারল্ড। পাওয়েল এবং হ্যারল্ড ঘোড়ায় চড়ে পররাষ্ট্রমন্ত্রীর বাড়ির সামনে এসে পৌঁছায়। রাতের অন্ধকার তখন বেশ গভীর। চারপাশের রাস্তায় কোনো জনমানুষের আনাগোনা নেই। হ্যারল্ড বাইরে ঘোড়া নিয়ে অত্যন্ত সতর্ক অবস্থায় পাহারায় দাঁড়িয়ে থাকে। পাওয়েল পরনে লম্বা ভারী কোট এবং মাথায় টুপি পরে বাড়ির দরজায় কড়া নাড়ে। তার এক হাতে লুকানো ছিল একটি ছোট ঔষধের বোতল। দরজা খুলে দেন সুয়ার্ডের বাড়ির বিশ্বস্ত কৃষ্ণাঙ্গ ভৃত্য উইলিয়াম বেল। পাওয়েল অত্যন্ত শান্ত কণ্ঠে বেলকে জানায় যে সে ডাক্তার ভার্ডির কাছ থেকে পররাষ্ট্রমন্ত্রীর জন্য বিশেষ ঔষধ নিয়ে এসেছে। পাওয়েল আরও দাবি করে যে এই ঔষধ তাকে নিজ হাতে রোগীকে খাওয়াতে হবে। বেল তাকে বাধা দেওয়ার আপ্রাণ চেষ্টা করে, কিন্তু পাওয়েল গায়ের জোরে সিঁড়ি বেয়ে সরাসরি দোতলায় উঠে যায়। সেখানে তার পথ শক্তভাবে আটকায় পররাষ্ট্রমন্ত্রীর ছেলে ফ্রেডরিক সুয়ার্ড। ফ্রেডরিক পাওয়েলকে ভেতরে যেতে কঠোরভাবে নিষেধ করে। পাওয়েল তখন তার পকেট থেকে রিভলভার বের করে ফ্রেডরিকের মাথা লক্ষ্য করে ট্রিগার চাপে, কিন্তু বন্দুক থেকে কোনো গুলি বের হয়নি। অস্ত্রটি দুর্ভাগ্যজনকভাবে জ্যাম হয়ে গিয়েছিল। তখন পাওয়েল রিভলভারের ভারী বাট দিয়ে ফ্রেডরিকের মাথায় এমন প্রবল জোরে আঘাত করে যে ফ্রেডরিকের মাথার খুলি ফেটে যায় এবং সে তৎক্ষণাৎ মেঝেতে লুটিয়ে পড়ে। ইতিহাসবিদ এডওয়ার্ড স্টিয়ার্স জুনিয়র তার ব্লাড অন দ্য মুন গ্রন্থে এই রাতের বীভৎসতার বিবরণ দিয়েছেন। ফ্রেডরিককে সরিয়ে পাওয়েল সোজা সুয়ার্ডের অন্ধকার শোবার ঘরে প্রবেশ করে। বিছানায় শুয়ে থাকা অসহায় পররাষ্ট্রমন্ত্রীর ওপর সে পশুর মতো ঝাঁপিয়ে পড়ে। তার হাতের বিশাল বই নাইফ দিয়ে সে সুয়ার্ডের মুখমণ্ডল এবং গলায় এলোপাতাড়ি কোপাতে শুরু করে, কিন্তু সুয়ার্ডের ভাঙা চোয়াল ঠিক রাখার জন্য ডাক্তাররা তার গলায় একটি শক্ত ধাতব কলার পরিয়ে দিয়েছিলেন। এই ধাতব কলারটি সেদিন পররাষ্ট্রমন্ত্রীর প্রাণ নিশ্চিত মৃত্যুর হাত থেকে বাঁচিয়ে দেয়। পাওয়েলের ধারালো ছুরির বেশিরভাগ আঘাত সেই ধাতব কলারের ওপর পড়ে পিছলে যায়, তবুও সুয়ার্ডের গাল ও গলা থেকে প্রচুর রক্তক্ষরণ হচ্ছিল।
ঘরের ভেতরে থাকা সুয়ার্ডের মেয়ে ফ্যানি এবং এক সেনা নার্স পাওয়েলকে বাধা দিতে মরিয়া হয়ে এগিয়ে আসেন। পাওয়েল নার্সের বুকে নির্মমভাবে ছুরি চালিয়ে দেয় এবং সুয়ার্ডের আরেক ছেলে অগাস্টাস ঘরে ঢুকলে তাকেও মারাত্মকভাবে আহত করে। পুরো বাড়িটি তখন রক্তে ভেসে যাচ্ছিল এবং আর্তনাদে ভারী হয়ে উঠছিল চারপাশ। রক্তাক্ত পাওয়েল বুঝতে পারে যে বাড়ির অন্যান্য সদস্যরা জেগে উঠেছে। সে দ্রুত সিঁড়ি দিয়ে নিচে নেমে আসে এবং আমি পাগল হয়ে গেছি বলে উন্মত্ত চিৎকার করতে করতে রাতের অন্ধকারে পালিয়ে যায়। কিন্তু বাইরে রাস্তায় এসে সে দেখে ডেভিড হ্যারল্ড ঘোড়া নিয়ে পালিয়ে গেছে। ভেতরের ভয়ঙ্কর চিৎকার শুনে হ্যারল্ড চরম ভয় পেয়ে পাওয়েলকে একা রেখেই ওয়াশিংটন ডিসির অন্ধকার রাস্তা ধরে একাই ঘোড়া ছুটিয়েছিল। পাওয়েল তখন পায়ে হেঁটেই অজানা গন্তব্যের দিকে পালাতে শুরু করে। অন্যদিকে শহরের আরেকটি স্থানে হোটেলে অত্যন্ত নার্ভাস অবস্থায় অবস্থান করছিল আততায়ী জর্জ অ্যাডজেট ডট। তার মূল লক্ষ্যবস্তু ছিলেন আমেরিকার ভাইস প্রেসিডেন্ট অ্যান্ড্রু জনসন। অ্যাডজেট ডট তার পকেটে একটি লোডেড আগ্নেয়াস্ত্র নিয়ে হোটেলের বারে বসে অনবরত মদ্যপান করছিল। বুথের কড়া নির্দেশ ছিল ঠিক 10:15 জনসনের কক্ষে ঢুকে তাকে হত্যা করা। কিন্তু সময় যত এগোতে থাকে তার স্নায়ু তত বেশি দুর্বল হতে থাকে। ইতিহাসবিদ টেরি আলফোর্ড তার ফরচুনস ফুল বইয়ে চমৎকারভাবে বিশ্লেষণ করেছেন যে অ্যাডজেট ডট আসলে কোনো পেশাদার গুপ্তঘাতক ছিল না। সে মূলত শুধু টাকার লোভে এবং বুথের চরম ভয়ে এই ভয়ঙ্কর ষড়যন্ত্রে যুক্ত হয়েছিল। কিন্তু শীর্ষ নেতাকে নিজের হাতে খুন করার মানসিক সাহস তার ছিল না। বেশ কয়েক গ্লাস কড়া মদ পানের পর সে অস্ত্র পকেটে রেখে দেয়। রাত যখন ঠিক 10:15 ঠিক তখন অ্যাডজেট ডট হোটেল থেকে বেরিয়ে ওয়াশিংটনের রাস্তায় উদ্দেশ্যহীনভাবে হাঁটতে শুরু করে। পররাষ্ট্রমন্ত্রী সুয়ার্ডের বাড়িতে তখন রক্তের বন্যা বয়ে যাচ্ছে এবং ভাইস প্রেসিডেন্ট জনসন নিজের কক্ষে সম্পূর্ণ অক্ষত অবস্থায় শান্তিতে ঘুমাচ্ছেন। এই দুই লক্ষ্যবস্তুর পরিণতি যখন দুই বিপরীত মেরুতে ঠিক চরম নাটকীয় মুহূর্তে ফোর্ট থিয়েটারে সময়ের কাঁটা নির্দিষ্ট গন্তব্যে পৌঁছায়। প্রেসিডেন্ট বক্সের নিস্তব্ধ অন্ধকার করিডরে একা দাঁড়ায় জন উইলকস বুথ। তার ডান হাতের স্থির আঙুলগুলো অত্যন্ত সন্তর্পণে পিস্তলের ট্রিগার স্পর্শ করে। অধ্যায় 6। ফোর্ট থিয়েটারের সেই রাত। ইতিহাসের অন্যতম চরম পরিহাস হল 1865 সালের 14 এপ্রিল সকালে প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন একটি বিশেষ বিলে স্বাক্ষর করেছিলেন। বিলটি ছিল ইউনাইটেড স্টেটস সিক্রেট সার্ভিস বা মার্কিন গুপ্তচর সংস্থা গঠনের চূড়ান্ত অনুমোদন। কিন্তু এই সিক্রেট সার্ভিসের প্রাথমিক দায়িত্ব প্রেসিডেন্টের নিরাপত্তা নিশ্চিত করা ছিল না। তাদের প্রধান কাজ ছিল জাল মুদ্রা প্রতিরোধ করা। সেদিন রাতে আমেরিকার সবচেয়ে সুরক্ষিত ব্যক্তিটির নিরাপত্তায় নিয়োজিত ছিলেন মাত্র একজন সাধারণ পুলিশ অফিসার। তার নাম ছিল জন পার্কার। পুলিশ বিভাগের রেকর্ড অনুযায়ী এই জন পার্কারের বিরুদ্ধে আগে থেকেই মারাত্মক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ ছিল। ডিউটিরত অবস্থায় মদ্যপান করা এবং দায়িত্ব অবহেলার দায়ে তাকে বেশ কয়েকবার সতর্ক করা হয়েছিল। তবুও সেই কাল রাতে তাকেই প্রেসিডেন্টের একমাত্র বডিগার্ড হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। এটি ছিল আমেরিকার রাষ্ট্রীয় নিরাপত্তার ইতিহাসের সবচেয়ে বড় গাফলতি। রাত 8:30 ফোর্ট থিয়েটারে আওয়ার আমেরিকান কাজিন নামের কমেডি নাটকটি তখন বেশ জমে উঠেছে। ঠিক সেই সময় প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন, ফার্স্ট লেডি ম্যারি টড লিঙ্কন, মেজর হেনরি রথবোন এবং তার বাগদত্তা ক্লারা হ্যারিস থিয়েটারে প্রবেশ করেন। থিয়েটারের অর্কেস্ট্রা তাৎক্ষণিকভাবে নাটক থামিয়ে প্রেসিডেন্টের সম্মানে হেইল টু দ্য চিফ বাজাতে শুরু করে। দর্শকরা দাঁড়িয়ে প্রেসিডেন্টকে সম্মান প্রদর্শন করেন। লিঙ্কন হাসি মুখে দর্শকদের দিকে হাত নেড়ে দোতলার স্টেট বক্সে গিয়ে নিজের নির্ধারিত রকিং চেয়ারে বসেন। ইতিহাসবিদ টমাস রিড টার্নার তার অ্যাসাসিনেশন অফ আব্রাহাম লিঙ্কন গ্রন্থে উল্লেখ করেছেন, স্টেট বক্সটি এমনভাবে সাজানো হয়েছিল যাতে প্রেসিডেন্ট পুরো মঞ্চ পরিষ্কার দেখতে পারেন, কিন্তু দর্শকদের চোখ থেকে তিনি কিছুটা আড়ালে থাকেন। এই আড়ালটি আততায়ীর জন্য সবচেয়ে বড় সুবিধা তৈরি করেছিল। প্রেসিডেন্ট বক্সে বসার পর নিরাপত্তারক্ষী জন পার্কার বক্সের বাইরের দরজার ঠিক সামনে একটি চেয়ারে বসে পাহারার দায়িত্ব পালন শুরু করেন। কিন্তু পার্কার যে জায়গাটিতে বসেছিলেন সেখান থেকে নাটকের মঞ্চ দেখা যাচ্ছিল না।
কিছুক্ষণ পর পার্কার একঘেয়েমি অনুভব করেন। তিনি তার চেয়ার ছেড়ে সরাসরি গ্যালারির দিকে চলে যান নাটক দেখার জন্য, কিন্তু তাতেও তার মন ভরেনি। নাটকের প্রথম বিরতির সময় পার্কার থিয়েটার থেকে সম্পূর্ণ বেরিয়ে যান। তিনি প্রেসিডেন্টের কোচম্যান এবং ফুটম্যানকে নিয়ে ফোর্ড থিয়েটারের ঠিক পাশের স্টার সেলুন নামের একটি বারে মদ্যপান করতে ঢোকেন। প্রেসিডেন্ট লিঙ্কনের বক্সের বাইরের দরজাটি দীর্ঘ সময়ের জন্য সম্পূর্ণ অরক্ষিত অবস্থায় পড়ে থাকে। সেখানে কোনো পাহারাদার ছিল না, কাউকে প্রশ্ন করার মতো কেউ ছিল না। রাত 10টার দিকে জন উইলস বুথ ফোর্ড থিয়েটারের সামনে এসে পৌঁছান। তিনি তার ঘোড়াটি থিয়েটারের পেছনের গলিতে একজন কর্মীর কাছে বুঝিয়ে দিয়ে পেছনের দরজা দিয়ে ভেতরে প্রবেশ করেন। থিয়েটারের ভেতরে বুথকে দেখে কেউ সন্দেহ করেনি, কারণ তিনি ছিলেন সেই সময়ের একজন মেগাস্টার। থিয়েটারের প্রতিটি কর্মী তাকে ব্যক্তিগতভাবে চিনত। বুথ স্বাভাবিক ভঙ্গিতে বারান্দা দিয়ে হেঁটে সোজা দোতলায় চলে যান। বক্সের দিকে যাওয়ার পথের মুখে চার্লস ফোর্বস নামের প্রেসিডেন্টের একজন পরিচারক বসেছিলেন। বুথ শান্তভাবে চার্লসকে তার একটি ভিজিটিং কার্ড দেখান। কার্ডটি দেখার পর চার্লস ফোর্বস তাকে কোনো বাধা না দিয়ে ভেতরে যাওয়ার অনুমতি দেন। বুথ বক্সের বাইরের দরজা দিয়ে ভেতরে প্রবেশ করেন। ঢোকার সাথে সাথেই তিনি আগের দিন প্রস্তুত করে রাখা কাঠের টুকরোটি দিয়ে দরজাটি ভেতর থেকে শক্তভাবে আটকে দেন। এখন বাইরের কেউ আর হঠাৎ করে ভেতরে ঢুকতে পারবে না। বুথ এখন একটি ছোট অন্ধকার করিডোরে দাঁড়িয়ে আছেন। তার সামনে আর একটি দরজা, যার ঠিক ওপারেই বসে আছেন প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন। বুথ অত্যন্ত সতর্কতার সাথে ভেতরের দরজার হাতলে আগে থেকে করে রাখা ছোট ছিদ্র দিয়ে ভেতরে উঁকি দেন। তিনি লিঙ্কনের মাথার পেছনের অংশটি পরিষ্কারভাবে দেখতে পান। এখন শুধু নিখুঁত সময়ের অপেক্ষা। পেশাদার থিয়েটার অভিনেতা হিসেবে বুথ আওয়ার আমেরিকান কাজিন নাটকের প্রতিটি সংলাপ খুব ভালোভাবে জানতেন। তিনি জানতেন নাটকের তৃতীয় অঙ্কের দ্বিতীয় দৃশ্যে মঞ্চে শুধুমাত্র একজন অভিনেতা থাকবেন, অভিনেতা হ্যারি হক, যিনি আশা ট্রেঞ্জার্ড চরিত্রে অভিনয় করছিলেন। তিনি একটি নির্দিষ্ট কৌতুক বলবেন। কৌতুকটি শোনার পর থিয়েটারের হাজার দর্শক একসাথে প্রবল শব্দে হেসে উঠবে। ইতিহাসবিদ জেমস এল সোয়ানসন তার গবেষণায় দেখিয়েছেন বুথ ঠিক সেই হাসির প্রবল শব্দের অপেক্ষায় ছিলেন, যাতে তার ডেরিঞ্জার পিস্তলের গুলির শব্দ ঢাকা পড়ে যায়। মঞ্চে হ্যারি হক তার নির্দিষ্ট অবস্থানে এসে দাঁড়িয়েছেন। বুথ তার পকেট থেকে ডেরিঞ্জার পিস্তলটি বের করে ডান হাতে শক্ত করে ধরেন। তার বাম হাত অত্যন্ত সন্তর্পণে ভেতরের দরজার হাতলটি ধরে ঘুরাতে শুরু করে। মঞ্চ থেকে হ্যারি হকের গলা শোনা যায়। তিনি তার বিখ্যাত সংলাপটি উচ্চারণ করেন, ইউ সকডোলজাইজিং ওল্ড ম্যান ট্র্যাপ। এই কথাটি শোনার সাথে সাথেই পুরো থিয়েটার হাসিতে ফেটে পড়ে। আর ঠিক সেই চরম মুহূর্তেই বুথ দরজাটি নিঃশব্দে খুলে প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কনের ঠিক পেছনে গিয়ে দাঁড়ান। তার হাতের পিস্তলটি সরাসরি লিঙ্কনের মাথার পেছনে তাক করা। বুথের হৃৎপিণ্ড তখন প্রবল বেগে স্পন্দিত হচ্ছিল। সে তার চোখের পলক ফেলা বন্ধ করে দেয়। এই একটি মাত্র গুলি আমেরিকার ইতিহাসের গতিপথকে চিরদিনের জন্য পরিবর্তন করে দেবে। তার আর কোনো ফেরার পথ নেই। অধ্যায় 7, সিক স্যাম্পার টাইরানিস এবং পলায়ন। 1865 সালের 14 এপ্রিল রাতে .44 ক্যালিবারের এবং মাত্র 1 আউন্সের চেয়েও কম ওজনের একটি সীসার টুকরো আমেরিকার সম্পূর্ণ ভূ রাজনৈতিক ইতিহাস চিরতরে পরিবর্তন করে দিয়েছিল। পেশাদার থিয়েটার অভিনেতা জন উইলস বুথ ঠিক 10:15 ফোর্ড থিয়েটারের প্রেসিডেন্ট বক্সে প্রবেশ করেন। ইতিহাসবিদ মাইকেল ডব্লিউ কফম্যান তার আমেরিকান ব্রুটাস গ্রন্থে উল্লেখ করেছেন, বুথ অত্যন্ত ঠান্ডা মাথায় এমন একটি নিখুঁত অবস্থান বেছে নিয়েছিলেন যেখান থেকে লক্ষ্যভ্রষ্ট হওয়ার কোনো সম্ভাবনা ছিল না। মঞ্চে তখন হ্যারি হকের কৌতুক শুনে দর্শকরা প্রবল হাসিতে ফেটে পড়েছে। ঠিক সেই হাসির শব্দের চূড়ান্ত মুহূর্তে বুথ তার ডেরিঞ্জার পিস্তলটি আব্রাহাম লিঙ্কনের মাথার পেছনের বাঁ দিকে কানের ঠিক নিচ বরাবর তাক করে ট্রিগার চেপে দেন। পিস্তল থেকে বের হওয়া সীসার বুলেটটি প্রচণ্ড গতিতে লিঙ্কনের মাথার খুলি ভেদ করে মস্তিষ্কের ভেতর দিয়ে সোজা ডান চোখের ঠিক পেছনে গিয়ে আটকে যায়। বুলেটের মারাত্মক আঘাতে লিঙ্কনের শরীরটি হঠাৎ সামনের দিকে ঝুঁকে পড়ে এবং এরপর তার প্রিয় রকিং চেয়ারে নিথর হয়ে সম্পূর্ণ এলিয়ে যায়।
গুলির শব্দ খুব বেশি জোরালো ছিল না। থিয়েটারের অনেকেই ভেবেছিলেন এটি নাটকেরই কোনো বিশেষ অংশ, কিন্তু বক্সের ভেতরে থাকা মেজর হেনরি রকবোন বারুদের তীব্র গন্ধ এবং ধোঁয়া দেখে তৎক্ষণাৎ বুঝতে পারেন কি ভয়ঙ্কর ঘটনা ঘটে গেছে। তিনি সাথে সাথে নিজের চেয়ার থেকে লাফিয়ে উঠে আততায়ী বুথকে ধরতে ছুটে যান। ইতিহাসবিদ জেমস এল সোয়ানসন তার ম্যানহান্ট বইয়ে সেই রাতের ধস্তাধস্তির অত্যন্ত রোমহর্ষক বর্ণনা দিয়েছেন। মেজর রথবোনকে আক্রমণ করতে আসতে দেখে বুথ তার হাতের খালি ডেরিঞ্জার পিস্তলটি মাটিতে ফেলে দেন এবং পকেট থেকে আগে থেকে প্রস্তুত রাখা ধারালো বই নাইফ বা শিকারি ছুরিটি বের করেন। রথবোন বুথকে শক্তভাবে জাপটে ধরার আপ্রাণ চেষ্টা করলে বুথ তার সেই বিশাল ছুরি দিয়ে রথবোনের বাঁ হাতে অত্যন্ত নির্মমভাবে আঘাত করেন। ছুরির শক্তিশালী আঘাতে রথবোনের হাতের পেশি একেবারে হাড় পর্যন্ত গভীরভাবে কেটে যায় এবং ফিনকি দিয়ে রক্ত বের হতে শুরু করে। গুরুতর আহত হওয়ার পরও মেজর রথবোন বুথের লম্বা কোট ধরে টান দেন, কিন্তু বুথ নিজের সর্বশক্তি প্রয়োগ করে নিজেকে ছাড়িয়ে নিয়ে প্রেসিডেন্ট বক্সের রেলিংয়ের ওপর উঠে দাঁড়ান। বুথের মূল লক্ষ্য ছিল প্রেসিডেন্ট বক্স থেকে লাফ দিয়ে সরাসরি মঞ্চে নেমে থিয়েটারের পেছনের দরজা দিয়ে দ্রুত পালিয়ে যাওয়া। বক্সটি মঞ্চ থেকে প্রায় 12 ফুট ওপরে ছিল, কিন্তু লাফ দেওয়ার ঠিক পূর্ব মুহূর্তে বুথের জুতোর সাথে লাগানো স্পার বা ঘোড়া চালানোর বিশেষ কাটা বক্সের সামনে সাজানোর জন্য ঝোলানো ট্রেজারি গার্ডের পতাকায় অপ্রত্যাশিতভাবে আটকে যায়। এই অনাকাঙ্ক্ষিত বাধায় বুথের শরীরের ভারসাম্য শূন্যের উপর সম্পূর্ণ নষ্ট হয়ে যায়। তিনি সোজা হয়ে নামার বদলে মঞ্চের শক্ত কাঠের মেঝেতে অত্যন্ত বাজেভাবে আছড়ে পড়েন। এই ভয়ানক পতনের ফলে বুথের বাম পায়ের ফিবুলাহার তাৎক্ষণিকভাবে ভেঙে যায়। ইতিহাসবিদ ট্যারি আলফোর্ড তার ফরচুনস ফুল বইয়ে বিশ্লেষণ করেছেন যে একজন সাধারণ মানুষের পক্ষে এই অবস্থায় উঠে দাঁড়ানো প্রায় অসম্ভব ছিল, কিন্তু অ্যাড্রেনালিনের প্রভাবে এবং ধরা পড়ার চরম আতঙ্কে পায়ে প্রচণ্ড যন্ত্রণা নিয়েও বুথ অত্যন্ত দ্রুততার সাথে উঠে দাঁড়ান। তার ডান হাতে তখনও মেজর রথবোনের তাজা রক্তমাখা সেই ভয়ঙ্কর ছুরিটি শক্তভাবে ধরা ছিল। থিয়েটারের হাজার হাজার দর্শক স্তব্ধ হয়ে আলোকিত মঞ্চের দিকে অবাক দৃষ্টিতে তাকিয়েছিল। তারা তখনও পরিষ্কারভাবে বুঝতে পারছিল না এটি বাস্তবের কোনো রক্তক্ষয়ী ঘটনা নাকি আওয়ার আমেরিকান কাজিন নাটকের নতুন কোনো থ্রিলিং দৃশ্য। ঠিক সেই চরম বিভ্রান্তিকর মুহূর্তে মঞ্চের ঠিক মাঝখানে দাঁড়িয়ে বুথ তার রক্তমাখা ছুরিটি দর্শকদের দিকে উঁচিয়ে ধরেন এবং প্রবল চিৎকারে ল্যাটিন ভাষায় একটি ঐতিহাসিক বাক্য উচ্চারণ করেন। ইতিহাসবিদ এডওয়ার্ড স্টিয়ার্স জুনিয়র তার গবেষণায় স্পষ্ট করেছেন যে বুথ চিৎকার করে বলেছিলেন, সিক স্যাম্পার টাইরানিস। এই বাক্যটির অর্থ হল স্বৈরাচারীদের পতন এভাবেই হয়। এটি ছিল মূলত আমেরিকার ভার্জিনিয়া অঙ্গরাজ্যের রাষ্ট্রীয় মূল মন্ত্র। দর্শকদের মধ্যে কেউ কেউ পরবর্তীতে সামরিক ট্রাইব্যুনালে সাক্ষ্য দিয়েছিলেন যে বুথ এরপর ইংরেজিতে দ্য সাউথ ইজ এভেন্সড বা দক্ষিণ তার চূড়ান্ত প্রতিশোধ নিয়েছে বলেও খুব জোরে চিৎকার করেছিলেন। বুথের এই ভয়ঙ্কর রাজনৈতিক ঘোষণার কয়েক সেকেন্ড পরেই প্রেসিডেন্ট বক্স থেকে ফার্স্ট লেডি মেরি টড লিঙ্কনের আকাশভেদী চিৎকার পুরো থিয়েটারের নীরবতা ভেঙে প্রতিধ্বনিত হয়। মেরি পাগলের মতো চিৎকার করে বলছিলেন তারা প্রেসিডেন্টকে হত্যা করেছে। এই একটি মাত্র বাক্যে পুরো থিয়েটারের কয়েক হাজার দর্শকের চরম ভুল ভেঙে যায়। মুহূর্তের মধ্যে থিয়েটারের চরম আতঙ্ক, আর্তনাদ এবং ভয়াবহ বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে। মানুষ প্রাণের ভয়ে দিকবিদিক ছুটতে শুরু করে। এই চরম বিশৃঙ্খলার সুযোগ নিয়ে ভাঙা পা নিয়েই বুথ খুঁড়িয়ে খুঁড়িয়ে মঞ্চ পার হয়ে পেছনের একটি সরু দরজা দিয়ে বাইরে গলিতে বেরিয়ে আসেন। সেখানে থিয়েটারের কর্মী পিনাটস আগে থেকেই বুথের ঘোড়া ধরে অন্ধকারে দাঁড়িয়েছিল। বুথ বাইরে এসেই ছুরির শক্ত বাট দিয়ে পিনাটসের মাথায় আঘাত করে তাকে সরিয়ে দেন এবং অত্যন্ত দ্রুত ঘোড়ার পিঠে লাফিয়ে ওঠেন। রাতের অন্ধকারের মধ্যে ওয়াশিংটন ডিসির রাস্তা দিয়ে তার ঘোড়া প্রচণ্ড বেগে ছুটতে শুরু করে। পেছনে পড়ে থাকে এক চরম রক্তাক্ত থিয়েটার এবং একজন মৃত্যু পথযাত্রী প্রেসিডেন্ট। বুথের ঘোড়া তখন নেভি ইয়ার্ড ব্রিজের দিকে এগিয়ে যাচ্ছে, কিন্তু বুথ জানতেন না সেই জমাট অন্ধকারে ব্রিজের ওপর তার জন্য ঠিক কি অপেক্ষা করছে। অধ্যায় 8, প্রেসিডেন্টের মৃত্যু ও শোকের ছায়া। ফোর্ড থিয়েটারের প্রেসিডেন্ট বক্সে তখন চরম বিশৃঙ্খলা এবং আতঙ্কের রাজত্ব।
ফার্স্ট লেডি মেরি টড লিংকন স্বামীর রক্তাক্ত দেহের উপর আছড়ে পড়ে পাগলের মতো কাঁদছেন। ঠিক সেই মুহূর্তে ভিড় ঠেলে বক্সে প্রবেশ করেন 23 বছর বয়সী তরুণ সেনা সার্জন ডক্টর চার্লস লিয়েল। ডক্টর লিয়েলের নিজস্ব আত্মজীবনীমূলক প্রতিবেদন লিংকনস লাস্ট আওয়ার্সে এই মুহূর্তটির অত্যন্ত নিখুঁত ডাক্তারি বিশ্লেষণ পাওয়া যায়। লিয়েল প্রাথমিকভাবে ভেবেছিলেন প্রেসিডেন্টকে হয়তো ছুরি মারা হয়েছে, কিন্তু তিনি যখন লিংকনের মাথার পেছনের দিকে জমাট বাঁধা রক্ত দেখতে পান তখন তিনি বুঝতে পারেন এটি গুলির আঘাত। লিয়েল তার আঙুল দিয়ে ক্ষত স্থানটি কিছুটা পরিষ্কার করে মস্তিষ্কের ভেতরে জমে থাকা রক্ত বের করে ভেতরের চাপ কমানোর আপ্রাণ চেষ্টা করেন, যার ফলে লিংকন পুনরায় শ্বাস নিতে শুরু করেন। কিন্তু লিয়েল তার ডাক্তারি অভিজ্ঞতায় খুব দ্রুত বুঝতে পারেন যে ক্ষতটি নিশ্চিতভাবেই প্রাণঘাতী। ইতিহাসবিদ এডওয়ার্ড স্টিয়ার্স জুনিয়র তার ব্লাড অন দ্য মুন গ্রন্থে উল্লেখ করেছেন, ডক্টর লিয়েল তৎক্ষণাৎ সিদ্ধান্ত নেন যে প্রেসিডেন্টকে ঘোড়ার গাড়িতে করে হোয়াইট হাউসে নিয়ে যাওয়া একেবারেই অসম্ভব, কারণ রাস্তার সামান্য ঝাঁকুনিতেই তার তাৎক্ষণিক মৃত্যু হতে পারে। তাই সিদ্ধান্ত হয় তাকে খুব সাবধানে রাস্তার উল্টো দিকের কোনো বাড়িতে সরিয়ে নিয়ে যাওয়া হবে। কয়েকজন সৈন্য এবং সাধারণ নাগরিকের সাহায্যে লিংকনের নিথর দেহটি থিয়েটার থেকে বের করে আনা হয়। রাস্তার ঠিক উল্টো দিকেই ছিল উইলিয়াম পিটারসনের একটি সাধারণ বোর্ডিং হাউস। সৈন্যদের একটি দল লিংকনকে ধরাধরি করে সেই পিটারসেন হাউসের নিচতলার একটি ছোট এবং অত্যন্ত স্যাঁতস্যাঁতে শোবার ঘরে দ্রুত নিয়ে যায়। বিছানাটি লিংকনের দীর্ঘ শরীরের তুলনায় বেশ ছোট হওয়ায় তাকে সেখানে আড়াআড়িভাবে শোয়ানো হয়। খবর পেয়ে একে একে ওয়াশিংটনের শীর্ষ চিকিৎসকরা সেখানে উপস্থিত হতে শুরু করেন। আসেন প্রেসিডেন্ট লিংকনের ব্যক্তিগত চিকিৎসক ডক্টর রবার্ট কিং স্টোন এবং মার্কিন সেনাবাহিনীর সার্জন জেনারেল জোসেফ কে বার্নস। ইতিহাসবিদ জেমস এল সোয়ানসন তার ম্যানহান্ট বইয়ে স্পষ্টভাবে উল্লেখ করেছেন, চিকিৎসকরা একটি লম্বা রূপার প্রোব বা শলাকা লিংকনের মাথার ক্ষতস্থান দিয়ে মস্তিষ্কের ভেতরে প্রবেশ করান। তারা দেখতে পান যে .44 ক্যালিবারের সীসার বুলেটটি লিংকনের মস্তিষ্ক ভেদ করে তার ডান চোখের ঠিক পেছনের অস্থিতে মারাত্মকভাবে আটকে আছে। সেই যুগে মস্তিষ্কের ভেতর থেকে এমন গভীরে আটকে থাকা বুলেট বের করার মতো কোনো উন্নত চিকিৎসা বিজ্ঞান বা সার্জিক্যাল সরঞ্জাম পৃথিবীতে ছিল না। চিকিৎসকরা সর্বসম্মতিক্রমে ঘোষণা করেন যে প্রেসিডেন্টকে বাঁচানোর আর কোনো বৈজ্ঞানিক উপায় অবশিষ্ট নেই, এখন শুধু তার শেষ নিঃশ্বাস ত্যাগের দীর্ঘ অপেক্ষা। পিটারসেন হাউসের সেই ছোট কামরায় তখন আমেরিকার শীর্ষ রাজনৈতিক এবং সামরিক নেতারা জড়ো হতে শুরু করেছেন। পুরো দেশ তখন কার্যত নেতৃত্ব শূন্য। পররাষ্ট্রমন্ত্রী সুয়ার্ড নিজের বিছানায় মৃত্যুশয্যায়। ভাইস প্রেসিডেন্ট অ্যান্ড্রু জনসনের কোনো খোঁজ নেই। ঠিক এই চরম রাজনৈতিক সংকটের মুহূর্তে পিটারসেন হাউসের পাশের কক্ষে বসে আমেরিকার শাসনভার নিজ কাঁধে তুলে নেন যুদ্ধমন্ত্রী এডউইন স্ট্যান্টন। ইতিহাসবিদ ডরিস কার্নস গুডউইন তার বিখ্যাত টিম অফ রাইভালস গ্রন্থে বিশ্লেষণ করেছেন, স্ট্যান্টন সেদিন রাতে একাধারে সরকারের শাসন কাজ অত্যন্ত কঠোরভাবে পরিচালনা করছিলেন এবং অন্যদিকে আততায়ীদের ধরার জন্য বিশাল সামরিক তল্লাশি অভিযানের নির্দেশ দিচ্ছিলেন। রাত ধীরে ধীরে শেষ হয়ে আসে। 15 এপ্রিল সকাল হতে শুরু করে। সকাল 7:22 আব্রাহাম লিংকনের বুকের স্পন্দন চিরতরে সম্পূর্ণ থেমে যায়। আমেরিকার প্রেসিডেন্ট এবং গৃহযুদ্ধের সর্বাধিনায়ক আব্রাহাম লিংকন শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সার্জন জেনারেল বার্নস লিংকনের চোখের উপর 2টি সিলভার কয়েন রেখে তার মৃতদেহ একটা সাদা চাদর দিয়ে ঢেকে দেন। ঠিক সেই মুহূর্তে নীরবতা ভেঙে যুদ্ধমন্ত্রী এডউইন স্ট্যান্টন একটি ঐতিহাসিক বাক্য উচ্চারণ করেন। তিনি বলেন, এখন তিনি অনন্তকালের অংশ হয়ে গেলেন। আমেরিকার ইতিহাসে প্রথমবারের মতো কোনো প্রেসিডেন্টকে গুপ্তহত্যার নির্মম শিকার হতে হল। লিংকনের মৃত্যুর এই মর্মান্তিক সংবাদ যখন ওয়াশিংটন ডিসির রাস্তায় এবং টেলিগ্রামের মাধ্যমে পুরো আমেরিকায় দ্রুত ছড়িয়ে পড়ে, তখন এক অভূতপূর্ব মানসিক শূন্যতা এবং গভীর শোকের ছায়া নেমে আসে। ইতিহাসবিদ রিচার্ড জে কারওয়ার্ডিন তার গবেষণায় দেখিয়েছেন যে নাগরিকরা যারা একদিন আগে ইউনিয়ন বাহিনীর বিজয় উদযাপন করছিল, তারা এখন কালো কাপড় পরে রাস্তায় নামতে শুরু করে। পুরো রাষ্ট্রযন্ত্র একটি চরম রাজনৈতিক শূন্যতার সম্মুখীন হয়, কারণ গৃহযুদ্ধের 4 বছরেও উত্তরের সাধারণ মানুষ এমন তীব্র জাতীয় নিরাপত্তাহীনতা কখনোই অনুভব করেনি।
কনফেডারেট বাহিনীর গুপ্তঘাতকের হাতে প্রেসিডেন্টের আকস্মিক মৃত্যু উত্তরের নাগরিকদের চরম প্রতিশোধ পরায়ণ করে তোলে। অন্যদিকে দক্ষিণের শ্বেতাঙ্গদের মধ্যেও এক ধরনের চাপা আতঙ্ক তৈরি হয়, কারণ তারা খুব ভালোভাবে জানত যে এই জঘন্য হত্যার সমস্ত দায় শেষ পর্যন্ত তাদের উপরেই চাপানো হবে। ওয়াশিংটন ডিসির সামরিক পুলিশ তাৎক্ষণিকভাবে সমস্ত রাস্তাঘাট বন্ধ করে দেয়। শহরের প্রতিটি বহির্গমন পথে কঠোর সামরিক চেকপোস্ট বসানো হয়। কিন্তু এই চরম শোক এবং রাজনৈতিক ডামাডোলের মুহূর্তে যুদ্ধমন্ত্রী এডউইন স্ট্যান্টনের সবচেয়ে বড় সামরিক লক্ষ্য ছিল প্রধান আততায়ী জন উইলস বুথকে যে কোনো মূল্যে জীবিত অথবা মৃত খুঁজে বের করা। সামরিক অশ্বারোহী বাহিনী দ্রুত বুথের পলায়নের রুটের দিকে ধাওয়া করতে শুরু করে। অধ্যায় ৯। ১২ দিনের রুদ্ধশ্বাস অভিযান। ১৮৬৫ সালের ১৫ এপ্রিল সকালে মার্কিন যুদ্ধমন্ত্রী এডউইন স্ট্যান্টন এমন একটি নির্দেশ জারি করেছিলেন যা আমেরিকার ইতিহাসে এর আগে কখনো দেওয়া হয়নি। তিনি আততায়ী জন উইলস বুথকে ধরার জন্য $১,০০,০০০ বিশাল পুরস্কার ঘোষণা করেন। সমসাময়িক হিসাবে এই অর্থের পরিমাণ ছিল অকল্পনীয় এবং এর আকর্ষণ ছিল মারাত্মক। ইতিহাসবিদ জেমস এল সোয়ানসন তার বিখ্যাত ম্যানহান্ট দ্য 12 ডে চেস ফর লিঙ্কনস কিলার গ্রন্থে অত্যন্ত বিস্তারিতভাবে উল্লেখ করেছেন যে যুদ্ধমন্ত্রীর এই একটিমাত্র সামরিক নির্দেশের ফলে মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসের সবচেয়ে বড় এবং ব্যয়বহুল তল্লাশি বা ম্যানহান্ট শুরু হয়। ১০,০০০-এরও বেশি সুসজ্জিত ফেডারেল সৈন্য, গোয়েন্দা পুলিশ এবং সাধারণ নাগরিক ওয়াশিংটন ডিসি থেকে শুরু করে ম্যারিল্যান্ড এবং ভার্জিনিয়ার প্রতিটি গ্রামীণ কোণায় চিরুনি অভিযান শুরু করে। নৌবাহিনীর যুদ্ধজাহাজগুলো পোটোম্যাক নদীর সমস্ত নৌপথ বন্ধ করে দেয়। কিন্তু পুরো রাষ্ট্রযন্ত্রের এই বিশাল বাহিনী তখনও জানত না যে প্রধান আততায়ী একটি ভাঙা পা নিয়ে তাদের চোখের ঠিক সামনে দিয়েই কিভাবে অত্যন্ত সুকৌশলে রাতের অন্ধকারে পালিয়ে গেছে। ১৪ এপ্রিল ফোর্ট থিয়েটার থেকে পালানোর পরপরই বুথ অত্যন্ত দ্রুত গতিতে ঘোড়া ছুটিয়ে ওয়াশিংটন ডিসির সীমানায় অবস্থিত নেভি ইয়ার্ড ব্রিজে পৌঁছান। রাত ৯টার পর সাধারণ নাগরিকদের জন্য এই ব্রিজ পার হওয়া সম্পূর্ণ নিষিদ্ধ ছিল এবং সেখানে কঠোর সামরিক পাহারা মোতায়েন করা ছিল। কিন্তু বুথ পাহারারত সার্জেন্ট সিলাস কবের কাছে নিজের আসল নাম ব্যবহার করেই অত্যন্ত ঠান্ডা মাথায় মিথ্যা বলেন যে তিনি শহরের অন্ধকারে পথ হারিয়ে ফেলেছেন এবং এখন নিজের বাড়িতে ফিরতে চান। কব কোনো প্রকার তল্লাশি ছাড়াই তাকে ব্রিজ পার হওয়ার অনুমতি দেন, যা ছিল একটি চরম সামরিক ব্যর্থতা। কিছুক্ষণ পরই ঠিক একই পথ দিয়ে তার সহযোগী ডেভিড হ্যারল্ড ব্রিজ পার হয়। তারা দুজন ম্যারিল্যান্ডের গ্রামীণ এলাকায় মিলিত হয়ে দ্রুত সুরাট সভিলের দিকে অগ্রসর হয়। সেখান থেকে আগে থেকে লুকিয়ে রাখা কিছু অস্ত্র এবং দূরবীন সংগ্রহ করে তারা সোজা গ্রামীণ চিকিৎসক ডক্টর স্যামুয়েল মুডের বাড়ির দিকে দীর্ঘ যাত্রা শুরু করে। ইতিহাসবিদ এডওয়ার্ড স্টিয়ার্স জুনিয়র তার ব্লাড অন দ্য মুন বইয়ে বিশ্লেষণ করেছেন ডক্টর মুড বুথকে আগে থেকেই খুব ভালোভাবে চিনতেন। ১৫ এপ্রিল ভোরে মুড তার বাড়িতে বুথের ভাঙা পায়ের চিকিৎসা করেন, প্লিন্ট লাগিয়ে দেন এবং তাকে বিশ্রামের ব্যবস্থা করে দেন। কিন্তু পরবর্তীতে যখন মুড পরিষ্কারভাবে বুঝতে পারেন যে ওয়াশিংটনের প্রেসিডেন্টকে হত্যা করা হয়েছে এবং বুথই এই ঘটনার প্রধান সন্দেহভাজন, তখন তিনি তাদের বাড়ি থেকে দ্রুত চলে যেতে বলেন। বুথ এবং হ্যারল্ড এরপর জেকিয়া সোয়াম্প বা জেকিয়া জলাভূমির গহীন পাইন জঙ্গলে নিজেদের আত্মগোপনের জন্য নিরাপদ আশ্রয় নেন। কনফেডারেট গুপ্তচর থমাস জোন্স তাদের এই লুকিয়ে থাকার ব্যবস্থায় অত্যন্ত ঝুঁকি নিয়ে সাহায্য করেছিলেন। এই স্যাঁতস্যাঁতে জঙ্গলে তারা এক নাগারে প্রায় ৫ দিন অত্যন্ত মানবেতর অবস্থায় লুকিয়ে থাকেন। তাদের কাছে কোনো পর্যাপ্ত খাবার, বিশুদ্ধ পানি বা চিকিৎসা সুবিধা ছিল না। এই বন্দি দশার সময় থমাস জোন্স তাদের কাছে উত্তরের সংবাদপত্রগুলো গোপনে সরবরাহ করতেন। বুথের দৃঢ় ধারণা ছিল দক্ষিণের খবরের কাগজগুলো তাকে একজন মহান বীর বা মুক্তিদাতা হিসেবে আখ্যায়িত করবে এবং উত্তরের পত্রিকাগুলো অন্তত তার সাহসের প্রশংসা করবে। কিন্তু ইতিহাসবিদ মাইকেল ডব্লিউ কফম্যান তার গবেষণাধর্মী আমেরিকান ব্রুটাস গ্রন্থে উল্লেখ করেছেন এই সংবাদপত্রগুলো পড়ে বুথ চরম মানসিক আঘাত পান। উত্তরের পত্রিকাগুলো তাকে ঘৃণ্য দানব তো বলছিলই, এমনকি দক্ষিণের পত্রিকাগুলোও এই গুপ্ত হত্যার তীব্র নিন্দা জানাচ্ছিল।
বুথ তার ব্যক্তিগত ডায়েরিতে চরম হতাশার সাথে লিখেছিলেন যে তিনি রোমান বীর ব্রুটাসের মতো দেশের এক স্বৈরাচারকে হত্যা করেছেন, অথচ সবাই তাকে সাধারণ খুনির মতো আচরণ করছে। তার বীর হওয়ার স্বপ্ন জলাভূমির কাদায় সম্পূর্ণ তলিয়ে যায়। 25 এপ্রিল রাতে অনেক চেষ্টার পর বুথ এবং হ্যারল্ড একটি ছোট নৌকায় করে গোপনে পোটোম্যাক নদী পার হয়ে ভার্জিনিয়ায় প্রবেশ করেন, যেখানে তারা কিছুটা নিরাপদ বোধ করছিলেন। তারা রিচার্ড গ্যারেট নামের এক স্থানীয় কৃষকের তামাকের খামারে আশ্রয় নেন। তারা অত্যন্ত চতুরতার সাথে গ্যারেটকে মিথ্যা বলেছিলেন যে বুথ একজন গুরুতরভাবে আহত কনফেডারেট সৈন্য যে যুদ্ধক্ষেত্র থেকে ফিরছে। গ্যারেট তাদের বিশ্বাস করে গোলাঘরে থাকতে দেন, কিন্তু 26 এপ্রিল ভোরে নিউ ইয়র্ক অশ্বারোহী বাহিনীর একটি সশস্ত্র দল অত্যন্ত গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গ্যারেটের খামার চারপাশ থেকে সম্পূর্ণ ঘিরে ফেলে। এই সামরিক দলের নেতৃত্বে ছিলেন লেফটেন্যান্ট এডওয়ার্ড ডোহার্টি এবং গোয়েন্দা কর্মকর্তা এভারটন কঙ্গার। সৈন্যরা তামাক রাখার গোলাঘরটি চারপাশ থেকে কঠোরভাবে অবরুদ্ধ করে ফেলে এবং ভেতরে থাকা বুথ ও হ্যারল্ডকে অবিলম্বে আত্মসমর্পণ করতে নির্দেশ দেয়। ডেভিড হ্যারল্ড এই বিশাল সেনাবাহিনী দেখে তৎক্ষণাৎ ভয় পেয়ে গোলাঘর থেকে বেরিয়ে এসে সামরিক বাহিনীর কাছে বিনা শর্তে আত্মসমর্পণ করে। কিন্তু বুথ চরম অহংকারের সাথে জানিয়ে দেন যে তিনি কোনোভাবেই ধরা দেবেন না এবং শেষ পর্যন্ত লড়াই করবেন। বুথকে বাইরে বের করে আনার জন্য গোয়েন্দা কর্মকর্তা এভারটন কঙ্গার অত্যন্ত নিষ্ঠুরভাবে গোলাঘরের পেছনের অংশে আগুন ধরিয়ে দেন। শুকনো তামাক পাতার কারণে আগুন যখন দ্রুত ছড়িয়ে পড়ছিল, তখন বুথ হাতের ক্রাচ ফেলে দিয়ে পিস্তল এবং কার্বাইন রাইফেল হাতে নিয়ে দরজার দিকে মরিয়া হয়ে এগিয়ে আসেন। ঠিক সেই মুহূর্তে বস্টন করবেট নামের একজন অদ্ভুত স্বভাবের ইউনিয়ন সৈন্য সামরিক নির্দেশ অমান্য করে গোলাঘরের কাঠের ফাঁক দিয়ে বুথকে লক্ষ্য করে তার কোল্ট রিভলভার থেকে গুলি চালান। বস্টন করবেটের সেই গুলিটি সরাসরি বুথের ঘাড়ের ডান পাশে আঘাত করে এবং তার স্পাইনাল কর্ড বা মেরুদণ্ড সম্পূর্ণ ছিন্ন ভিন্ন করে দেয়। বুথ তৎক্ষণাৎ পক্ষাঘাতগ্রস্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। সৈন্যরা তাকে জ্বলন্ত গোলাঘর থেকে টেনে বের করে গ্যারেটের বাড়ির বারান্দায় নিয়ে আসে। তার শরীর তখন সম্পূর্ণ অবশ, কিন্তু মস্তিষ্ক সম্পূর্ণ সজাগ। বুথ তার নিজের নিথর হাত দুটির দিকে তাকিয়ে তার জীবনের শেষ বাক্যটি অত্যন্ত অস্পষ্টভাবে উচ্চারণ করেন, ইউজলেস, ইউজলেস, বা সম্পূর্ণ মূল্যহীন। সকাল 7:15 আমেরিকার ইতিহাসের সবচেয়ে কুখ্যাত আততায়ীর মৃত্যু হয়। কিন্তু বুথের এই ভয়ঙ্কর মৃত্যু ছিল একটি অত্যন্ত জটিল আইনি এবং রাজনৈতিক প্রক্রিয়ার মাত্র শুরু। বুথের মৃতদেহ যখন ওয়াশিংটনে ফিরিয়ে আনা হচ্ছিল, তখন সামরিক কারাগারে চরম আতঙ্কে দিন গুনছিল এই ষড়যন্ত্রের বাকি সদস্যরা। তাদের জন্য অপেক্ষা করছিল এমন এক নির্মম সামরিক ট্রাইব্যুনাল এবং ফাঁসির মঞ্চ, যার রায় আমেরিকার বিচার ব্যবস্থার ইতিহাসে এক চিরস্থায়ী কলঙ্কের দাগ রেখে যাবে। অধ্যায় 10, বিচার এবং ফাঁসির মঞ্চ। 1865 সালের 26 এপ্রিল ভার্জিনিয়ার গ্যারেট খামারে জন উইলস বুথের মৃত্যুর মধ্য দিয়ে আততায়ী নিধনের প্রাথমিক পর্ব শেষ হয়েছিল। কিন্তু আমেরিকার যুদ্ধমন্ত্রী এডউইন স্ট্যান্টন এতে একেবারেই সন্তুষ্ট ছিলেন না। ইতিহাসবিদ টমাস রিড টার্নার তার অ্যাসাসিনেশন অফ আব্রাহাম লিঙ্কন গ্রন্থে বিশ্লেষণ করেছেন যে স্ট্যান্টন এই হত্যাকাণ্ডকে শুধুমাত্র কয়েকজন পথভ্রষ্ট মানুষের ব্যক্তিগত আক্রোশ হিসেবে দেখতে রাজি ছিলেন না। তার এবং মার্কিন সরকারের শীর্ষ পর্যায়ের ধারণা ছিল এই গুপ্ত হত্যার পেছনে কনফেডারেট সরকারের সর্বোচ্চ পর্যায়ের গোপন নির্দেশ এবং অর্থায়ন সরাসরিভাবে যুক্ত রয়েছে। তাই স্ট্যান্টন সিদ্ধান্ত নেন যে বুথের জীবিত সহযোগীদের বিচার কোনো সাধারণ বেসামরিক আদালতে হবে না। এই আসামিদের বিচার হবে সামরিক ট্রাইব্যুনাল বা মিলিটারি কমিশনে, যেখানে সাধারণ নাগরিক অধিকার প্রযোজ্য নয় এবং মৃত্যুদণ্ড প্রদান করা অত্যন্ত সহজ, কারণ সামরিক আদালতে প্রমাণ হিসেবে যা গ্রাহ্য হয় তা সাধারণ আদালতে গ্রহণযোগ্য নাও হতে পারে। তাছাড়া স্ট্যান্টন মনে করতেন যে যুদ্ধকালীন পরিস্থিতিতে এই ধরনের গুপ্ত হত্যা একটি সরাসরি সামরিক অপরাধ। তাই বেসামরিক জুরিরা যদি আসামিদের প্রতি কোনো ধরনের সহানুভূতি দেখায়, সেই ঝুঁকি তিনি একেবারেই নিতে চাননি। বুথের প্রধান সহযোগীদের সামরিক বাহিনী অত্যন্ত দ্রুততার সাথে গ্রেপ্তার করে ওয়াশিংটন ডিসির ওল্ড আর্সেনাল পেনিটেনশিয়ারির অন্ধকূপে অত্যন্ত কঠোর পাহারায় বন্দী করে রাখে।
এই বন্দীদের মধ্যে ছিল পররাষ্ট্রমন্ত্রী সুয়ার্ডের উপর হামলাকারী লুইস পাওয়েল, পালানোর সময় বুথের সঙ্গী ডেভিড হ্যারল্ড, ভাইস প্রেসিডেন্টকে হত্যায় ব্যর্থ হওয়া জর্জ এডজেডট এবং একটি বিশেষ নাম মেরি সুরাট। মেরি সুরাট ছিলেন ওয়াশিংটন ডিসির একটি বোর্ডিং হাউসের মালিক, যেখানে জন উইলস বুথ এবং তার সহযোগীরা নিয়মিত বৈঠক করত। ইতিহাসবিদ কেট ক্লিফোর্ড লারসন তার দ্য অ্যাসাসিনেশন অ্যাকমপ্লাইস বইয়ে উল্লেখ করেছেন, মেরির বিরুদ্ধে প্রধান অভিযোগ ছিল যে তিনি শুধু এই ষড়যন্ত্রের কথা জানতেনই না, বরং তিনি আততায়ীদের অস্ত্র এবং আশ্রয় দিয়ে সক্রিয়ভাবে সাহায্য করেছিলেন। কিন্তু মেরি শেষ পর্যন্ত নিজেকে সম্পূর্ণ নির্দোষ বলে দাবি করে গেছেন। মে মাসের ৯ তারিখ থেকে সামরিক ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়া শুরু হয়। এই ট্রাইব্যুনালে ৯ জন সামরিক কর্মকর্তা বিচারকের দায়িত্ব পালন করেন। প্রায় ১.৫ মাস ধরে চলা এই বিচারে ৪০০-র বেশি সাক্ষী সাক্ষ্য প্রদান করেন। বিচার চলাকালীন পুরোটা সময় লুইস পাওয়েল, ডেভিড হ্যারল্ড এবং জর্জ এডজেডটের মাথায় ক্যানভাসের তৈরি ভারী হুড পরিয়ে রাখা হয়েছিল, যাতে তারা নিজেদের মধ্যে কোনো প্রকার যোগাযোগ করতে না পারে। ইতিহাসবিদ মাইকেল ডব্লিউ কফম্যান তার গবেষণায় দেখিয়েছেন যে এই বিচারের রায় নিয়ে শুরু থেকেই কোনো সন্দেহ ছিল না। সরকার পক্ষের আইনজীবীরা অত্যন্ত সফলভাবে প্রমাণ করতে সক্ষম হন যে বুথের এই বিশাল ষড়যন্ত্রে প্রত্যেকেই নিজ নিজ অবস্থান থেকে সক্রিয় ভূমিকা পালন করেছে। ৫ জুলাই সামরিক কমিশন তাদের চূড়ান্ত ঐতিহাসিক রায় ঘোষণা করে। পাওয়েল, হ্যারল্ড, এডজেডট এবং মেরি সুরাটকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করার চূড়ান্ত নির্দেশ দেওয়া হয়। আমেরিকার ইতিহাসে এর আগে কোনো বেসামরিক নারীকে ফেডারেল সরকার ফাঁসির মাধ্যমে মৃত্যুদণ্ড দেয়নি। মেরি সুরাটের ফাঁসির আদেশে প্রেসিডেন্ট অ্যান্ড্রু জনসন স্বয়ং স্বাক্ষর করেন, যা ছিল অত্যন্ত নজিরবিহীন একটি ঘটনা। ফাঁসির আদেশ কার্যকর করার জন্য মাত্র ৪৮ ঘন্টা সময় দেওয়া হয়েছিল। এই চরম স্বল্প সময়ের কারণে আসামি পক্ষের আইনজীবীরা রায়ের বিরুদ্ধে কোনো কার্যকর আইনি আপিল করার ন্যূনতম সুযোগ পাননি। রাষ্ট্র চেয়েছিল দ্রুত এবং চূড়ান্ত প্রতিশোধ। ৭ জুলাই ১৮৬৫ ওল্ড আর্সেনাল কারাগারের প্রাঙ্গণে বিশাল ফাঁসির মঞ্চ প্রস্তুত করা হয়। প্রচণ্ড গরমের মধ্যে ৪ জন আসামিকে হাত এবং পা বেঁধে মঞ্চের উপরে তোলা হয়। লুইস পাওয়েল ফাঁসির মঞ্চে দাঁড়িয়েও অত্যন্ত শান্ত এবং নির্বিকার ছিল। অন্যদিকে এডজেডট চরম আতঙ্কে কাঁপছিল এবং বিড়বিড় করে বিদায় জানাচ্ছিল। মেরি সুরাটের চোখে জল ছিল। ৪ জনের গলায় মোটা দড়ির ফাঁস পুড়িয়ে দেওয়া হয় এবং তাদের মুখ সাদা কাপড়ে ঢেকে দেওয়া হয়। দুপুর ১:২৬ সামরিক কর্মকর্তার নির্দেশে ফাঁসির মঞ্চের নিচের কাঠের দরজা খুলে দেওয়া হয়। অত্যন্ত ভয়ঙ্কর শব্দের সাথে ৪ জন আসামি একসাথে নিচে পড়ে যায় এবং কিছুক্ষণের মধ্যেই তাদের মৃত্যু নিশ্চিত হয়। এই ফাঁসির মাধ্যমে আব্রাহাম লিঙ্কন হত্যাকাণ্ডের আইনি বিচার সমাপ্ত হলেও এর সুদূর প্রসারী রাজনৈতিক প্রভাব ছিল অত্যন্ত ভয়াবহ। ইতিহাসবিদ এরিক ফোনার তার রিকনস্ট্রাকশন গ্রন্থে বিস্তারিতভাবে বিশ্লেষণ করেছেন যে লিঙ্কনের মৃত্যু আসলে উত্তরের চেয়ে দক্ষিণের জন্য সবচেয়ে বড় বিপর্যয় ডেকে এনেছিল। লিঙ্কন চেয়েছিলেন যুদ্ধ শেষে দক্ষিণের রাজ্যগুলোকে তুলনামূলক সহজ শর্তে ইউনিয়নে ফিরিয়ে আনতে, কিন্তু তার হত্যাকাণ্ডের পর উত্তরের র্যাডিক্যাল রিপাবলিকানরা আমেরিকার কংগ্রেসের পূর্ণ নিয়ন্ত্রণ গ্রহণ করে। তারা দক্ষিণের শ্বেতাঙ্গদের উপর অত্যন্ত কঠোর সামরিক শাসন চাপিয়ে দেয় এবং তাদের রাজনৈতিক অধিকার ব্যাপকভাবে খর্ব করে। জন উইলস বুথ লিঙ্কনকে হত্যা করে কনফেডারেসিকে বাঁচানোর যে স্বপ্ন দেখেছিলেন, তার সেই বুলেটই মূলত দক্ষিণের পুনর্গঠনকে সবচেয়ে বেশি বিলম্বিত এবং যন্ত্রণাদায়ক করেছিল। আব্রাহাম লিঙ্কন একজন ব্যক্তি থেকে পরিণত হয়েছিলেন আমেরিকার ঐক্য এবং মুক্তির অবিসংবাদিত প্রতীকে। ফোর্ড থিয়েটারের সেই একটি গুলি আমেরিকার রাষ্ট্রীয় কাঠামোর ভিত সাময়িকভাবে নাড়িয়ে দিলেও এটি দাসত্ব প্রথার সম্পূর্ণ বিলুপ্তি এবং কৃষ্ণাঙ্গদের নাগরিক অধিকার আদায়ের সংগ্রামকে চিরস্থায়ীভাবে আইনি এবং নৈতিক বৈধতা প্রদান করেছিল। শ্রোতা বন্ধুরা, ফোর্ড থিয়েটারের সেই রক্তক্ষয়ী রাত থেকে শুরু করে 12 দিনের রুদ্ধশ্বাস তল্লাশি অভিযান এবং সামরিক আদালতের চরম বিতর্কিত বিচার, এভাবেই পরিসমাপ্তি ঘটে আমেরিকার ইতিহাসের সবচেয়ে বড় রাজনৈতিক ষড়যন্ত্রের। জন উইলস বুথের সেই একটি গুলি কনফেডারেসিকে তো বাঁচাতে পারেইনি, উল্টো দক্ষিণের ওপর চরম সামরিক শাসন ডেকে এনেছিল। আজকের এই পুরো ডকুমেন্টারি শোনার পর আপনাদের কাছে আমার একটি প্রশ্ন:
মেরি সুরাট আমেরিকার ইতিহাসে প্রথম নারী যাকে কেন্দ্রীয় সরকার ফাঁসি দিয়েছিল। তার এই মৃত্যুদণ্ড কি সত্যি ন্যায় বিচার ছিল, নাকি শুধুমাত্র জনগণের ক্ষোভ মেটানোর জন্য রাষ্ট্রের একটি মরিয়া প্রতিশোধ? কমেন্ট বক্সে আপনাদের যৌক্তিক মতামত জানান। রাজনৈতিক ইতিহাসের এমন সব অজানা ও বিশ্লেষণধর্মী অধ্যায় নিয়ে আমরা আবারও হাজির হব বই কথা কয় চ্যানেলে। ভালো থাকবেন আর যুক্ত থাকবেন ইতিহাসের সাথে। ধন্যবাদ।